Okay. Students, today we'll have lecture 16. So this is one-dimensional zone scheme. You can see here energy versus K. So energy E or K হচ্ছে wave vector. So আমরা যদি energy versus K এটাকে প্লট করি, এটা একটা প্যারাবোলা হয়। এখানে ফিগারে দেখতে পাচ্ছ, ফিগার 5.1, ইলেকট্রন এনার্জি E as a function of K, ঠিক আছে, for free electrons. So then it will be a parabola, আর এটা হচ্ছে তার সেই সেন্টার পয়েন্ট। ঠিক আছে, এবং এই প্যারাবোলাটা কিভাবে হবে, তুমি যদি এই ফাংশনটা ফ্রি এনার্জি যে ইলেকট্রনের ফাংশনটা আছে E equal to h square K square over 2m, ঠিক আছে, সেটাকে তুমি E যদি y axis আর K যদি x axis এ প্লট করো, অথবা এই ইকুয়েশনটা ফলো করো, যেটাই করো না কেন, করলে তুমি এরকম একটা প্যারাবোলা পাবে। ঠিক আছে, সো ইট ইজ এ প্যারাবোলিক ফাংশন। আচ্ছা, এখন ফ্রি ইলেকট্রনস এর ক্ষেত্রে এই ধরনের একটা প্যারাবোলা সে শো করে। ফাইন। এখন আমরা লাস্ট ক্লাসে যে পিরিয়ডিক পটেনশিয়ালের ক্ষেত্রে জোন 1 এবং জোন 2 দুইটা রিজন ছিল। জোন 1 এবং জোন 2 এর জন্য দুইটা আমাদের ইকুয়েশন ছিল, তাই না? সো আমি যদি আগের ক্লাসে স্লাইডে যাই, যেমন এইখানে এই স্লাইডে দেখো আমাদের জোন 1 এবং জোন 2 এর জন্য দুইটা ইকুয়েশন ছিল। সেই দুইটা ইকুয়েশন থেকে আমরা আমরা ব্লক ফাংশন ইউজ করে তারপরে দুইটা ইকুয়েশন থেকে উই হ্যাভ obtained a solution, a desired relation, এটা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, সেই desired relation এ p একটা টার্ম ছিল, যে p টা বেসিক্যালি ভ্যারি করতো v নট b এর উপরে পটেনশিয়াল ব্যারিয়ার স্ট্রেংথ, যেখানে v নট টা ছিল পটেনশিয়াল ব্যারিয়ারের হাইট আর b টা ছিল পটেনশিয়াল, স্মল b টা ছিল পটেনশিয়াল ব্যারিয়ারের উইডথ। ঠিক আছে, তার উপরে ভ্যারি করতো। সো ওই ইকুয়েশনে তুমি যদি দেখো যে cos আলফা a যদি p যদি 0 হয়, অর্থাৎ ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে p ক্যান বি কনসিডার্ড এজ 0। ঠিক আছে, ইন দ্যাট কেস p যদি 0 হয় তাহলে তোমার এই টার্মটা বাদ চলে যাবে, থাকবে হচ্ছে cos আলফা a ইকুয়াল টু cos k a। সো এটাই এখানে বলছি যে ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের যখন p 0, ঠিক আছে, আমরা জানি কোসাইন ফাংশন সাইন ফাংশন দে আর পিরিয়ডিক ইন টুয়াইস পাই whatever. So for free electron when p would be 0, then that equation just now I have shown you, that can be written as in this way, because alpha a equal to cos ka. So এটা যেহেতু twice pi একটা periodic, so cos kx a কে আমরা twice pi n এই ফর্মে লিখতে পারবো, যে twice pi periodicity মেইনটেইন করবে, যেখানে n এর ভ্যালু হতে পারে 0 plus minus 1 plus minus 2। এখান থেকে আমরা লিখতে পারি যে alpha a equal to kx a plus n twice pi। ঠিক আছে, এখান থেকে আলফা এ, আর এখান থেকে আমরা এই টার্মটা নিয়ে আসলাম। এখানে মাউসের পয়েন্টারটা খেয়াল করো, যে এই টার্মটা নিয়ে আসলাম, তাহলে তুমি এটা দেখতে পাচ্ছ, এইটা নিয়ে আসতে পারবে। ওকে, এখন আবার আমরা গত ক্লাসে আলফার একটা ভ্যালু দেখেছিলাম, যে আলফা ছিল তোমার এই যে আলফা, এখানে দেখো আলফা স্কয়ার ইকুয়াল টু টুয়াইস এম বাই এইচ ক্যাট স্কয়ার ই, অর্থাৎ আলফা ছিল ফাংশন অফ এনার্জি। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা যদি আবার আমরা এখানে নিয়ে আসি, যে আলফা, ঠিক আছে, যে এখানে আলফা, ওটা ছিল আলফা স্কয়ার, এখানে আলফা ইকুয়াল টু এই ফর্মে দেখানো হয়েছে, তখন তুমি এটা পাবা। ঠিক আছে, যে রুট ওভার টুয়াইস এম বাই এইচ ক্যাট স্কয়ার, আর ইর উপরেও একটা রুট ওভার আছে। আচ্ছা, এখন আলফার এই ভ্যালুটা তুমি যদি এই লাইনে এখানে আলফার এখানে বসায় দাও, ঠিক আছে, এই জায়গায় আলফার এখানে বসায় দাও, ঠিক আছে, এবং তাহলে কি থাকবে তোমার kx a প্লাস n টুয়াইস পাই a। সো kx n টুয়াইস পাই বাই a, আচ্ছা, বোথ সাইডে তুমি a দিয়ে ডিভাইড করে দাও। ঠিক আছে, তারপরে তুমি এই ইকুয়েশনটা পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েভ ভেক্টর kx প্লাস হচ্ছে একটা পিরিয়ডিক টার্ম, ইট ইজ ইকুয়াল টু ফাংশন অফ এনার্জি। এখন n এর ভ্যালু যখন 0, n এর ভ্যালু যখন প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই kx এর ভ্যালু এই ভ্যালুটাই আসবে, বাট একটা প্লাস মাইনাস টুয়াইস পাই এ পিরিয়ডিসিটি পর পর। ঠিক আছে, প্লাস মাইনাস এ টুয়াইস পাই এ পিরিয়ডিসিটি পর পর k এর ভ্যালুটা আসবে ফাংশন অফ এনার্জি। ঠিক আছে, মাঝখানে কোনো ভ্যালু আমরা পাবো না। সো যেহেতু এটা একটা পিরিয়ডিক ফাংশন, সো kx এর ভ্যালু ওয়েভ ভেক্টর এর ভ্যালুটা আসবে প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস 1, 0 তে তো এটা 0, তখন এটা থাকবে, প্লাস মাইনাস 1 এ আমরা এই ভ্যালুটাই পাবো, আবার প্লাস মাইনাস 2 তে আমরা এই ভ্যালুটাই পাবো। সেটা দিয়ে এই ইকুয়েশন থেকে আমরা সেটাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এই যে এই ইকুয়েশনটা ফিগার 5, সরি ইকুয়েশন যে 5.4, এটাকে যদি প্লট করি, এখানে আমরা কোনটা প্লট করছি, e as a function of a k যখন n equal to 0, এটাতে যখন n equal to 0 তখন এই ফিগার 5.1। ঠিক আছে, কিন্তু যখন n equal to প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তখন কি হবে, তখন হবে এই ফিগারটা। এখানে n equal to 0 এর জন্য হচ্ছে এই লাইনটা, খেয়াল করো, মাউসের পয়েন্টারটা খেয়াল করো, এই যে সলিড যে একটু বোল্ড আছে, এই লাইনটা হচ্ছে তোমার n equal to 0 এর জন্য। ঠিক আছে, এই তারপরে আমরা বলেছি টুয়াইস পাই এ পিরিয়ডিসিটি পর পর এই প্যারাবোলাটা রিপিট করবে। সো আরেকটা প্যারাবোলা দেখো, এই লাইনটা ফলো করো, এটা এসে টুয়াইস পাই এ এখান দিয়ে গেল। ঠিক আছে,
এরপরে প্যারাবোলাটা কোনটা কোন দিক দিয়ে যাবে, এটা এখান থেকে শুরু হয়ে দেখো এই যে 4πa অর্থাৎ টয়েস পাই এ পর পর এটা রিপিট করবে। রাইট সাইডে যাও +1 +2, আবার লেফট সাইডে যদি যাও -1 -2, এইভাবে করে করে প্যারাবোলাগুলি তুমি ড্র করতে পারো। ঠিক আছে, সো এই এই যে প্যারাবোলাগুলো অনেকগুলি প্যারাবোলা তুমি ড্র করলা সেটা হচ্ছে যে এই ইকুয়েশন অনুযায়ী। ঠিক আছে, যখন n = 0 তখন হচ্ছে এইটা, আর যখন n এর ভ্যালু +-1 2 এগুলি হবে তখন তোমার সিরিজ অফ প্যারাবোলা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, সিরিজ অফ প্যারাবোলা যেগুলো হচ্ছে রিপিটেডলি আমরা পিরিয়ডিক্যালি এখানে ড্র করেছি উইথ এ পিরিয়ডিসিটি টয়েস পাই এ। ঠিক আছে, অর্থাৎ টয়েস পাই এ পিরিয়ডিসিটি পর পর আমরা করলাম কি এখানে এটা প্লট করলাম। তখন আমরা এটাকে বলতে পারি দ্য এনার্জি ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ kx। এটা আগেও বললাম আমি একটু আগে, দ্য এনার্জি ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ kx উইথ এ পিরিয়ডিসিটি টয়েস পাই এ। ঠিক আছে, দ্য এনার্জি ইজ এ পিরিয়ডিক ফাংশন এবং সে টয়েস পাই এ পর পর এই পিরিয়ডিক ফাংশনটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, সো আমরা অনেকগুলি প্যারাবোলা ফ্রি ইলেকট্রনের জন্য, এই ফ্যামিলি অফ ফ্রি ইলেকট্রনের জন্য আমরা এই প্যারাবোলাগুলি ড্র করলাম। সে ড্র করলে তুমি এরকম একটা ফিগার পাচ্ছ। পরের স্লাইডে যাই, যে আমরা যখন ফিগার 4.11 ডিসকাস করছিলাম, 4.11 কোন ফিগারটা গত ক্লাসে যদি আমি আবার যাই, তোমার 4.11 হচ্ছে এই ফিগারটা। ঠিক আছে, এই ফিগারটার কথা মনে আছে যে আমাদের ডিজায়ার রিলেশন ছিল এইটা, এটার এই অংশটুকুকে আমরা ওয়াই অ্যাক্সিসে এবং কস এবং আলফা এ কে আমরা এখানে প্লট করছিলাম। ঠিক আছে, এবং এই অংশ ম্যাথমেটিক্যাল ফাংশন যেটা ছিল এটা ভ্যালিড ছিল হচ্ছে আমরা বলেছিলাম +-1 এর জন্য ভ্যালিড। ঠিক আছে, +-1 এর জন্য ভ্যালিড, এবং এর বাইরের যে অংশগুলি সেগুলিকে আমরা বলছিলাম যে অ্যালাউড না। আর প্লাস এবং -1 এর মধ্যে যে অংশটুকু ছিল এখান থেকে এখানে বা এখান থেকে এখানে, এই অংশটুকু আমরা বলছিলাম অ্যালাউড জোন। এর বাইরের অংশগুলিকে আমরা বলি অনেক ফরবিডেন জোন বলি। ঠিক আছে, বা নট অ্যালাউড জোন বলি। ঠিক আছে, সো এই 4.11 হচ্ছে এটা। ঠিক আছে, এই ফিগারটার কথাই বলছিলাম আজকে এখানে, যে 4.11 ফিগার অনুযায়ী আমরা দেখেছিলাম যে ওখানে cos আলফা কে এ যেটা ছিল, ঠিক আছে, তার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে +1 এবং ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে -1, এর ভিতরে থাকতে হবে রেজাল্টটা। ঠিক আছে, আর বাইরে চলে গেলে আমরা তোমার আসলে কোনো ভ্যালু পাবো না, সেগুলো হচ্ছে আমাদের নট অ্যালাউড জোন। ঠিক আছে, সো ওই ফিগার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইফ অ্যান ইলেকট্রন প্রোপাগেটস ইন এ পিরিয়ডিক পটেনশিয়াল, আমরা সবসময় দেখি যে দেয়ার ইজ এ ডিসকন্টিনিউটিস অফ দ্য এনার্জি, কন্টিনিউয়াস কিন্তু কিছু পাচ্ছি না। কেন? কারণ হচ্ছে আবার যদি ফিগারটায় যাই, তার মানে হচ্ছে ইলেকট্রন এখান থেকে এখানে এই অংশের মধ্যে থাকতে পারে, ইলেকট্রন এখান থেকে এখানে এই প্লাস মাইনাস অংশের মধ্যে থাকতে পারে। তার মানে এই অংশ এবং এই অংশের মাঝখানে এই অংশের মধ্যে ইলেকট্রনটা থাকতে পারে না, ফরবিডেন। আবার এরকম ফরবিডেন জোন এখানেও আছে ফরবিডেন জোন, আবার এখানে তো বড় একটা ফরবিডেন জোন আছেই, এতটুকু অংশ। ঠিক আছে, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি দিস ইজ নট কন্টিনিউয়াস, এটা একটা স্যার ডিসকন্টিনিউয়াস। 4.11 ফিগারটা স্যার দেখা যাচ্ছে না, এই 5.3 ফিগারটা বের হয়ে আছে স্যার। এখন দেখা যাচ্ছে? স্যার 5. জি স্যার, এখন দেখা যাচ্ছে 4.11। আচ্ছা, যেটা বলছিলাম 4.11 এর এই যে আমরা বলছিলাম এটা হচ্ছে অ্যালাউড জোন, এটা ছিল ফরবিডেন জোন, আবার এটা হচ্ছে অ্যালাউড জোন, আবার এটা অ্যালাউড জোন, আবার এটা হচ্ছে ফরবিডেন জোন। এখন এই অ্যালাউড জোন যেখানে এনার্জি ইলেকট্রন থাকতে পারে, যেখানে আমরা এনার্জি আছে বলছি, সো আমরা দেখতে পাচ্ছি এজ এ ফাংশন অফ এনার্জি যদি বলি, সেই এনার্জিটা কিন্তু কন্টিনিউয়াস না, এখানে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, এখানে আবার ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, আর এখানে তো একটা বড় একটা রিজন জুড়ে ডিসকন্টিনিউয়াস আছে। ঠিক আছে, এই কথাটাই বলছিলাম যে এইখানে তুমি যদি আমরা যদি আবার আজকের স্লাইডে যাই, যে if an electron propagates in a periodic potential we always observe discontinuities of the energies when cos kx has a maximum or minimum, অর্থাৎ cos এর ভ্যালু যখন প্লাস এবং -1 এর মধ্যেই থাকবে বাউন্ড, এবং এর বাইরে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি সেগুলি তোমার ম্যাথমেটিক্যালি আসছে এখানে, কিন্তু সেগুলিতে আসলে কোনো অ্যালাউড এনার্জি হবে না, অ্যালাউড এনার্জি থাকবে না, তার মানে হচ্ছে সেখানে ইলেকট্রন থাকতে পারে না। ঠিক আছে, সো এই কারণে একটা কন্টিনিউয়াস কোনো এনার্জি রিজন আমরা পাবো না, সো আমরা পাবো হচ্ছে একটা ডিসকন্টিনিউটিস অফ দ্য এনার্জিস। ঠিক আছে, এবং ডিসকন্টিনিউটিস অফ এনার্জিটা কোন কোন জায়গায় শুরু হয় খেয়াল করতে হবে, যে +1 এবং -1 এর মাঝখানে কিন্তু কোনো ডিসকন্টিনিউটি নাই, এক্স্যাক্টলি +1 যেখানে অথবা এক্স্যাক্টলি -1 যেখানে, সেখানে কিন্তু ডিসকন্টিনিউটিটা শুরু। ঠিক আছে, সো আমি যদি আবার আগের ফিগারে যাই, অর্থাৎ তোমার এই এইখান এইখান এই +1 এবং এই -1 এই পয়েন্টে কিন্তু এই অংশটুকু হচ্ছে তোমার ডিসকন্টিনিউটি, সো এখান থেকে হচ্ছে ডিসকন্টিনিউটি শুরু, এই জায়গাতে তোমার ডিসকন্টিনিউটি থাকবে। আর এই জিনিসটা আমরা যদি এখানে ফ্রি প্যারাবোলা যেখানে আসলাম সেখানে যদি বলতে চাই কোন জায়গায় ডিসকন্টিনিউটি হইতে পারে, তার মানে হচ্ছে +-1 যে পজিশনটা সেখানে ডিসকন্টিনিউটি হইতে পারে, cos kx = +-1 এক্স্যাক্টলি এই ভ্যালুতে ডিসকন্টিনিউটি হবে।
সো তখন আমরা প্লাস মাইনাস 1 এর বদলে লিখতে পারি cos n পাই, লিখে আমরা এই ফর্মে লিখতে পারি। এই ইকুয়েশনটাকে তুমি এই ফর্মে নিয়ে আসতে পারো। তারপরে তুমি ওয়েভ ভেক্টর kx কে ইকুয়াল টু এই ফর্মে লিখো। তার মানে এই যে ইকুয়েশনটা দাঁড়াইলো ওয়েভ ভেক্টর kx ইকুয়াল টু n পাই বাই a, এইটা থেকে আমরা বলতে পারি যে kx এর এই ভ্যালুগুলিতে ডিসকন্টিনিউটি শো করবে। ঠিক আছে, যেহেতু আমরা এখান থেকে নিয়ে আসলাম, তখন আমরা বলতে পারি kx এর এই ভ্যালুগুলিতে সে ডিসকন্টিনিউটি শো করবে, ওয়েভ ভেক্টর টার্মে আমরা নিয়ে আসলাম। তার মানে n ইকুয়াল টু যখন +1 বা -1, আমরা যদি এই ফিগারে যাই তাহলে n ইকুয়াল টু +1 বসালে পাই বাই a হয়, তখন হচ্ছে এই জায়গাটা ফিগার 5.3 এই জায়গাটা। যখন n ইকুয়াল টু টুয়াইস পাই a, n ইকুয়াল টু 2 বসাচ্ছে, তখন টুয়াইস পাই a হচ্ছে, তখন হচ্ছে এই জায়গায় একটা ডিসকন্টিনিউটি শো করবে। আবার 3 পাই a এখানে, এরকম ভাবে লেফট সাইডেও তোমার এইখানে এইখানে এবং এইখানে একটা ডিসকন্টিনিউটি, তিনটা ডিসকন্টিনিউটি তুমি পাবা। ঠিক আছে, সো এই যে এট দি সিঙ্গুলারিটিস মানে আমি বলছি যে এই ভ্যালুগুলিতে, ঠিক আছে, যে এই যে এনার্জি অ্যাজ এ ফাংশন অফ কে যেটা আমরা প্লট করেছি, এই পাই বাই এ, এই টুয়াইস পাই বাই এ এবং 3 পাই বাই এ, এই পয়েন্টগুলিতে এনার্জির একটা ডেভিয়েশন হবে। ঠিক আছে, এনার্জি ডেভিয়েশন হবে। সেই এনার্জি ডেভিয়েশনটা হচ্ছে, যেহেতু আমরা বললাম যে তারা কোনো কন্টিনিউয়াস ফাংশন না, সো কন্টিনিউয়াস ফাংশন যেহেতু না, এখানে যদি আমরা কন্টিনিউয়াস ড্র করেছি, সো তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে প্যারাবোলা সেগুলি তার পাশের প্যারাবোলার সাথে মার্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা বলি যে কোয়ান্টাম মেকানিকের যে নন ক্রসিং রুল, যদি ডিসকন্টিনিউটি থাকে এবং একই এনার্জির ক্ষেত্রে, তখন হচ্ছে যে তাদের স্প্লিট হয়ে যায়। ঠিক আছে, এটা ফুটনোটও পাবা এই লাইনটা, যে ফুটনোটে এখানে আমি লিখে রাখছি যে যদি ইকুয়াল সিমেট্রি হয় তখন ক্রস করে, এখানে ইকুয়াল সিমেট্রিতে ক্রস করছে, সো নন ক্রসিং রুল অনুযায়ী আইগেন ফাংশন এখানে বা এনার্জি যেটা সেটা স্প্লিট হয়ে যাবে, সো এখানে ক্রসিং হতে পারবে না। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে পাই বাই এ সহজভাবে যদি মনে রাখতে চাও, মনে রাখতে পারো যে এই প্যারাবোলাগুলি এই পয়েন্টগুলিতে একটা ডিসকন্টিনিউটি থাকবে, পাই এ, 12 পাই বাই এ, 3 পাই বাই এ এবং মাইনাস এই সাইডে তিনটা ভ্যালুতে, এবং এদিকে যাও এদিকে যাও, এই পয়েন্টগুলিতে একটা ডিসকন্টিনিউটি থাকবে। ঠিক আছে, এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্যারাবোলা তার পাশের প্যারাবোলার সাথে মার্জ হয়ে গিয়ে তুমি এরকম একটা ছবি পাবা। এটা হচ্ছে সেই ছবিটা যে আমরা যে ড্রয়িংটা করেছি, এটা হচ্ছে সেই ফ্রি প্যারাবোলা ড্রয়িং। ঠিক আছে, প্রথমটা। ঠিক আছে, n ইকুয়াল টু 0 তে। পরেরটা কোথায় ছিল, যদি আমি আগের স্লাইডে যাই, এটা ছিল সেটা যেটা দেখালাম। পরেরটা কোথায় ছিল, 2 পাই বাই a হচ্ছে তার সেন্টার, খেয়াল করো এই যে এটা, তাই তো? ঠিক আছে, ওকে ফাইন। এবার এই স্লাইডে আসি, তা 2 পাই বাই a লাইনটা কোনটা হওয়া উচিত, খেয়াল করো, মাউসের পয়েন্টারটা খেয়াল করো, এই যে 2 পাই বাই a তে গেলাম, এখান থেকে গিয়ে এইভাবে হওয়া উচিত। ঠিক আছে, এইভাবে করে গিয়ে এসে, এখান থেকে এসে এই করে এইভাবে করে বের হয়ে যাবে। ঠিক আছে, তারপরটা যদি আসো, তারপরটা আসবে এখান থেকে শুরু হবে এই হয়ে এই 3, ঠিক আছে, এই 3 পাই এখান দিয়ে না, এখান দিয়ে এসে এই 4 পাই এ তে আসবে। ঠিক আছে, পরে আপনার এই দিক দিয়ে বের হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে টুয়াইস পাই এ পিরিওডিসিটিতে, ঠিক আছে, পাচ্ছি, আর এখানে অবশ্য যদি আমরা পাই বাই এ প্লট করছি, কিন্তু প্রত্যেকটাই ফ্রি প্যারাবোলা একটা অংশ। কিন্তু তাহলে আমরা এইভাবে আঁকলাম কিভাবে? আমরা যেটা করেছি, এখান এই অংশটুকু, এই যে লাইনটা, এখান থেকে আমরা এটাকে ডিসকন্টিনিউয়াস করে ফেলছি, এখান থেকে এটাকে ডিসকন্টিনিউয়াস করে ফেলছি, যেহেতু আমাদের এই জায়গায় ম্যাথমেটিক্যালি প্লাস মাইনাস 1 এর বাইরে অংশ শো করে, সো এই জায়গাটাতে আমরা ডিসকন্টিনিউয়াস করে ফেলছি। ঠিক আছে, এরকম করে করে এই জায়গায় তোমার এই জায়গায় ডিসকন্টিনিউয়াস নাই, এরকম করে এই জায়গাটাতে ডিসকন্টিনিউয়াস করে ফেলছি। পরে আমরা করলাম কি, প্যারাবোলার এই অংশটুকু, এই যে প্যারাবোলার এই অংশটুকু যেটা ছিল, ঠিক আছে, সেটাকে আমরা ডান পাশে এই অংশটুকুর সাথে মার্জ করে দিয়েছি। সিমিলারলি তুমি বলতে পারো যে প্যারাবোলার এই অংশটুকু এই বাম পাশের সাথে, হয়তো ডান পাশে এখান লেফট সাইডে অথবা রাইট সাইডে তুমি মার্চ করে দেখাইতে পারো। ঠিক আছে, আমি একটা ফিগার দেখাবো যাতে এই জিনিসটা ক্লিয়ার হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, সবচেয়ে লোয়ের যে লাইনটা সেটাকে এন ব্যান্ড বলি আমরা, এরপরে এম ব্যান্ড, যত উপরে যাবে এক একটা এরকম রিজনকে আমরা এক একটা ব্যান্ড বলি। ওকে, এবং এই ব্যান্ডগুলির মাঝখানে গ্যাপ, সেগুলিকে আমরা বলি ফরবিডেন জোন। ঠিক আছে, আর এই ব্যান্ডগুলিকে আমরা বলি অ্যালাউড জোন। এখন আমরা যদি the electrons in a crystal, আমরা যে বলছি যে মোস্ট কে ভ্যালুস এর ক্ষেত্রে তারা ফ্রি মতো বিহেভ করবে, কিন্তু শুধুমাত্র n পাই বাই a এই পয়েন্টে গিয়ে দেখা যাবে তারা একটা ডিসকন্টিনিউয়াস শো করবে এবং সেখানে তাদের কোনো ভ্যালু পাওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ n পাই বাই a এই পয়েন্টে আমরা কোনো ফ্রি ইলেকট্রনের বিহেভিয়ার পাবো না। ঠিক আছে, সো এই কনসেপ্টটাকে আমরা ইউজ করতে চাচ্ছি যে এই পিরিয়ডিক জোন স্কিমের মধ্যে। তো পিরিয়ডিক জোন স্কিম হচ্ছে এটা, এই পিরিয়ডিক জোন স্কিমের মধ্যে যদি আমরা এই কনসেপ্টটা তো বললামই, সেটা যদি ইউজ করতে চাই, তাহলে এই মাইনাস পাই বাই এ এই ফিগারটা খেয়াল করো, মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এ, শুধু এই অংশটুকু যদি আমরা ভার্টিক্যালি নিয়ে নিই, এই অংশটুকু এখান থেকে এই করে এসে এত অংশ কেটে নিয়ে নাও, নিয়ে নিলে তুমি এই অংশটুকু পাবা, যেখানে মাইনাস পাই বাই এ থেকে পাই বাই এ দেখানো হয়েছে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি, মাইনাস পাই বাই এ এই ফিগারের
এখান থেকে শুরু করে এখান থেকে প্লাস পাই বাই এই অংশটুকু যদি কেটে নাও, ঠিক আছে, শুধুমাত্র এই অংশটুকু যদি কেটে নাও তাহলে তুমি এই অংশটুকু পাবো। এবং নিচের দিক থেকে আমরা 3টা লাইন দেখিয়েছি, ঠিক আছে। এই সো এটাকে আমরা বলি এন ব্যান্ড, অ্যালাউড জোন, ফরবিডেন জোন, এম ব্যান্ড এটা, এবং এটা হচ্ছে অ্যালাউড জোন, আবার এখানে হচ্ছে ফরবিডেন, তারপর আবার অ্যালাউড। তার মানে হচ্ছে ইলেকট্রনে মাইনাস পাই বাই এ এবং প্লাস পাই বাই এই জায়গায় সে ডিসকন্টিনিউটি শো করে তার এনার্জিটা, কিন্তু এর ভিতরে এই অংশটুকুতে ইট ইজ ফ্রি টু মুভ। এখানেও তাই, এই রিজনের ভিতরে সে ফ্রি টু মুভ, এখানেও তাই, এই রিজনের ভিতরে সে ফ্রি টু মুভ, ঠিক আছে। এটাকে আমরা বলি রিডিউস জোন স্কিম। ওকে, আগে একটা জায়গায় কমিউনিকেশন লেটার পাঠাইছে, এখন মানুষ ফোন দিলে হয়ে যায়, ভিডিও কল করা যায়। কি কথা বলছো? ঠিক আছে, সো এটাকে আমরা বলছি যে রিডিউস জোন স্কিম। দেখো ক্লাস লেকচারটা তো রেকর্ড হচ্ছে, ঠিক আছে, সো মিউট ইয়োরসেলফ। আচ্ছা, এই মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এই অংশটুকুকে এখানে দেখো খেয়াল করে যে এই অংশটুকুকে আমরা বলি ফার্স্ট ব্রিলিয়ন জোন। এই অংশটুকুর নাম হচ্ছে ফার্স্ট ব্রিলিয়ন জোন, এবং মাইনাস পাই বাই এ থেকে টুয়াইস পাই বাই এই অংশটুকুকে বলা হয় সেকেন্ড ব্রিলিয়ন জোন, এটা, ঠিক আছে। এবং এইখানে দেখো যে ফ্রি প্যারাবোলার যে লাইনটা ছিল, যেহেতু পাই বাই এ এবং টুয়াইস পাই এ তে ডিসকন্টিনিউটি হয়, তখন এই জন্য এই জায়গাটাতে ডিসকন্টিনিউটি জিনিসটাকে বোঝানোর জন্য তারা দেখায় যে এইটা এই প্যারাবোলার এই অংশটুকু পাশের লাইনের সাথে মার্জ হয়ে যাবে, আবার এইখানকার এই লাইনটুকু পাশের প্যারাবোলার সাথে মার্জ হয়ে যাবে, এই জন্য এখানে একটু কার্ভ করে দেখানো হচ্ছে। এখানেও তাই, পাশের প্যারাবোলার সাথে মার্জ হয়ে যাবে, ঠিক আছে। সেই পাশের প্যারাবোলার সাথে মার্জ হয়ে যাবে, এই অংশটুকু প্রত্যেকটা অংশে এরকম ভাবে তারা মার্জ হয়ে যাবে। আমি আরো কিছু সুন্দর ফিগার দেখাবো, আমার মনে হয় তখন বোঝা যাবে, ঠিক আছে। বাট আপাতত এটা দেখে রাখো যে আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা মাথায় রাখো যে মাইনাস এ পাই বাই এবং প্লাস পাই বাই এই দুইটা পয়েন্টে আমরা এনার্জি ডিসকন্টিনিউটি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এনার্জি ডিসকন্টিনিউটির এই অংশটুকু, এই যে পিরিয়ডিক জোন স্কিমের থেকে আমরা দুইটা অংশ নিয়ে আসি, একটা হচ্ছে মাইনাস পাই বাই এ এবং পাই বাই এ অংশটুকু নিয়ে আসলে এটাকে বলি রিডিউস জোন স্কিম। এবং সেইখানে আমরা এই পিরিয়ডিক জোন স্কিম থেকে আমরা একটা জিনিস পাই হচ্ছে রিডিউস জোন স্কিম, আরেকটা পাই আমরা হচ্ছে এক্সটেন্ডেড জোন স্কিম, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার এইখানে দেখতে পাচ্ছি এক্সটেন্ডেড জোন স্কিম, যে সেখানে আমরা মাইনাস পাই বাই এ বাদেও আমি করলাম কি টুয়াইস পাই এ পর্যন্ত আরেকটা অংশ দেখালাম, ঠিক আছে। টুয়াইস পাই এ পর্যন্ত আমি এই অংশটুকু এবং এই অংশটুকু দেখালাম। একটু পরে আমি দেখাবো যে এই অংশটুকু আর এই অংশটুকুকে এইখানে সেন্টারে নিয়ে আসা যায়, ঠিক আছে, সেটা আমি দেখাবো। তো এটাকে বলি আমরা এক্সটেন্ডেড জোন স্কিম, যেখানে তুমি দেখাতে পারো যে ডেভিয়েশন ফ্রম দ্য ফ্রি ইলেকট্রন প্যারাবোলা এট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা? এই যে পাই বাই এ, 2 পাই বাই এ, এই জায়গাতে ফ্রি ইলেকট্রন প্যারাবোলা গুলির একটা ডেভিয়েশন হয়, ডেভিয়েশন হয়ে তারা পাশের প্যারাবোলার সাথে মার্জ হয়ে যাবে, ঠিক আছে। কেন? এনার্জি ডিসকন্টিনিউটির জন্য, কারণ প্লাস মাইনাস 1 এই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে যখন কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়, এন পাই হয়, তখন সেই জায়গাতে এনার্জি ডিসকন্টিনিউটি শো করে। আচ্ছা, এছাড়া বইয়ে তোমরা 40 থেকে 41 এই দুইটা পেজ একটু পড়ো, এই বইয়ের নিচে প্রত্যেকটা স্লাইডের নিচে বইয়ের নাম লেখা আছে, ওখানে পড়লে রেসিপ্রোকাল, ল্যাটিস এবং আরো দুই একটা কনসেপ্ট আগে আমি পড়িয়েছি, সেগুলি সম্বন্ধে তারা রিলেট করার চেষ্টা করেছে, ঠিক আছে। ওগুলো একটু পড়লেও তাহলে নলেজটা ভালো হবে। এখন আসলে আমি অন্য একটা বই থেকে ছবিগুলি দেখাই যে কিভাবে আমরা এই রিডিউস জোন স্কিমটা তৈরি করলাম, ঠিক আছে। আমরা এই পিরিয়ডিক জোন স্কিম থেকে আমরা কিভাবে রিডিউস জোন স্কিমটা তৈরি করলাম সেটা একটু দেখাই, ঠিক আছে। কারণ হচ্ছে কি এই রিডিউস জোন স্কিমটা আসলে ফিউচারে আমরা ইউজ করি, ঠিক আছে। এরপরে যত আমরা সেমিকন্ডাক্টর ব্যান্ড থিওরি বা ব্যান্ড ডায়াগ্রাম দেখবো, তখন দেখবো যে এটা হয়ে যাবে তোমার কন্ডাকশন ব্যান্ড এবং এটা হয়ে যাবে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। এই অংশটুকুই সাধারণত আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। So reduced Jones scheme will be used in future mostly, ঠিক আছে। Most of the time you will see that we will use this. আর এক্সটেন্ডেড জোন স্কিম যেটা আছে সেটাকে আমরা রিডিউস জোন স্কিমে নিয়ে আসতে পারি, সেটা আমি দেখাচ্ছি এই অন্য আরেকটা বই থেকে, যেটা হচ্ছে নিমেনের বই, আমি তোমাদের সাথে বইটা শেয়ার করেছি। আচ্ছা, আমরা একটু আগে দেখিয়েছিলাম যে মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এই অংশটুকু হচ্ছে ফার্স্ট বিলিয়ন জোন, এবং এই অংশটুকু হচ্ছে তোমার সেকেন্ড বিলিয়ন জোন লেফট সাইডে, এবং রাইট সাইডে এরকম একটা সেকেন্ড বিলিয়ন জোন আমরা দেখিয়েছি। আচ্ছা, কেন? এখন আমরা যদি ফ্রি প্যারাবোলা লাইনটা কন্টিনিউয়াস চিন্তা করি, তাহলে লাইনটা হবে এরকম, মাউসের পয়েন্টার খেয়াল করো, একেবারে এইভাবে হয়ে এইভাবে যাবে, ঠিক আছে। এইভাবে হয়ে একেবারে ফ্রি প্যারাবোলা লাইনটা হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা বলেছি যে এই মাইনাস পাই বাই এ, মাইনাস 2 পাই বাই এই পয়েন্টগুলিতে ডিসকন্টিনিউটি শো করবে এনার্জি, বিকজ কে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার পাই বাই এ, ঠিক আছে। এই জন্য ডিসকন্টিনিউটি শো করার জন্য এই ফ্রি প্যারাবোলার এই অংশটুকুকে এবং ফ্রি প্যারাবোলার এই অংশটুকুকে আমরা বললাম কি এটাকে বাম পাশে একটু বাঁকা করে দিলাম, মার্জ করে দিলাম, এটা পাশেরটার সাথে মার্জ হবে, একটু পরে আমরা দেখবো। এই অংশটুকু আমরা করলাম কি রাইট
যে একটা আসবে তার সাথে মার্চ করার জন্য এরকম কার্ভ করে দিলাম, যে পাশের প্যারাবোলার সাথে তাকে মার্চ করে দেব। এখানেও তাই, পাশের প্যারাবোলার সাথে তাকে মার্চ করব, এখানেও তাই, এই পাশে যে প্যারাবোলা আসবে এখানেও এই জায়গাগুলিতে হবে কি ডিসকন্টিনিউটির জন্য তাদেরকে আমরা পাশের প্যারাবোলার সাথে মার্চ করে দিব। ঠিক আছে, কেন করছি? বিকজ এনার্জি ই হ্যাজ এ ডিসকন্টিনিউটি, সেই ডিসকন্টিনিউটির জন্য এখানে আসলে কোনো ভ্যালু থাকবে না, বরং পাশের প্যারাবোলার সাথে মার্চ করে দিলে উই ক্যান হ্যাভ এ ভেরি গুড ভিউ টু which will help you to understand the things। ঠিক আছে, এবং এখানে দেখো যে ফরবিডেন এনার্জি ব্যান্ড বলছি আমরা এটাকে, আর এটাকে বলছি অ্যালাউড এনার্জি ব্যান্ড। এবার আসো আমি এই ফিগারটা থেকে কিভাবে আমরা রিডিউস জোন স্কিম পেতে পারি সেই ফিগারটা দেখাই। খেয়াল করে দেখো, আগের ফিগারটা ছিল এইটা, এই লাইনটা, ঠিক আছে। এই এখন আমি যেটা করছি খেয়াল করে দেখো, এইটাকে, এই যে সলিড লাইনটা আছে এইটাকে আমি অ্যারো চিহ্ন দেওয়া আছে এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, ড্যাশ লাইনটা যেটা দেখতে পাচ্ছ এখান থেকে এটাকে এখানে নিয়ে আসবো। এটাকে যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসি কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে? 2π/a পরিমাণ। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই পয়েন্টটাকে তুমি যদি এইখানে আনো, খেয়াল করো এই পয়েন্টটা যদি তুমি এইখানে আনো তাহলে কতটুকু ডিসটেন্স সে কভার করে? π/a, আবার এখানে π/a। তার মানে এই পয়েন্টটা যখন এখানে আসতেছে তার মানে সে 2π/a ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার। আর এই পয়েন্টটা তখন চলে আসবে এই জায়গাটা, তাই না? ঠিক আছে, লোয়ার পার্টটা চলে যাবে এই জায়গায়, আর এইটার হায়ার পার্টটা চলে যাবে এই জায়গায়। সো এই পুরো জিনিসটাকে আমরা করলাম কি লেফট সাইডে শিফট করে এরকম ড্যাশ লাইন দিয়ে দেখালাম। কতটুকু শিফট করতে পারবো? যেহেতু পিরিয়ডিসিটি আছে আমরা টুয়াইস π/a পরিমাণ শিফট করলাম। সিমিলারলি এই যে বি যে অংশটুকু আছে সেটাকেও তুমি টুয়াইস π/a পরিমাণ শিফট করলে বি এর এই অংশটুকু টপ সেটা চলে আসবে এই জায়গায়, আর বি এর এই লোয়ার অংশটুকু চলে আসবে এই জায়গায়। ঠিক আছে, সো তুমি পাবা আসলে এরকম একটা জিনিস পাবা। সিমিলারলি এই অংশটুকু যেটা ছিল ফ্রি ইলেকট্রন প্যারাবোলা সেটাকেও তুমি টুয়াইস π/a শিফট করে এখানে আনো, এই অংশটুকুকেও টুয়াইস π/a শিফট করে এখানে আনো, আনলে তুমি আসলে পাচ্ছ এই অংশটুকু, যে অংশটুকুকে আমরা এখানে ড্র করলাম এটা কি বলা হচ্ছে রিডিউস জোন স্কিম। ঠিক আছে, এই ফিগারটাই কিন্তু এখানে আমি দেখিয়েছি, এই যে এটা 5.4 রিডিউস জোন স্কিম, এটাই আসলে এইভাবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, সো কেন আমরা তৈরি করলাম সেটা আগেও বলছি যে π/a এই পয়েন্টগুলিতে যেহেতু ডিসকন্টিনিউটি থাকে, সো ফ্রি ইলেকট্রন প্যারাবোলা যেগুলি থাকবে সেগুলিকে আমরা তার পাশের প্যারাবোলার সাথে মার্চ করে দিব। এই জন্য কার্ভটাকে আমরা মার্চ করার জন্য এখানে একটু বাঁকা করে দিলাম কার্ভ। ঠিক আছে, এবং তারপরে করলাম কি টুয়াইস π/a পরিমাণ শিফট করে আমরা এই ফার্স্ট বিলিয়ন জোন যেটা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা, এবং সেকেন্ড বিলিয়ন জোনের যে অংশটুকু সেটাকে আমরা করলাম কি ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে নিয়ে আসলাম এই অংশটুকু। ঠিক আছে, সেকেন্ড বিলিয়ন জনের এই অংশটুকু আমরা করলাম কি ফার্স্ট বিলিয়ন জনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, এই অংশটুকু আমরা ফার্স্ট বিলিয়ন জনের ভিতরে নিয়ে এসেছি। ঠিক আছে, এইটাকে আমরা বলি রিডিউস জোন রিপ্রেজেন্টেশন। এটাও ই ভার্সেস কে, ঠিক আছে, বাট এটা হচ্ছে রিডিউসড কে স্পেস বলি আমরা। ওকে, সো শুরুতে হয়তো এই জায়গাটাতে আমি আবারও বলছি ফ্রি ইলেকট্রন প্যারাবোলার ফ্যামিলি, তারপরে হচ্ছে আমরা তাদেরকে এই যে ড্রয়িংটা করলাম ডিসকন্টিনিউটি, সেটা কারণ হচ্ছে ওই যে ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এই যে এখানে ডিসকন্টিনিউস করে দিলাম ফ্রি ইলেকট্রন প্যারাবোলাকে প্রত্যেকটাকে। ঠিক আছে, এইভাবে তারা ছিল সেটাকে ডিসকন্টিনিউস করে দিয়েছি, কারণ হচ্ছে এনার্জি ডিসকন্টিনিউটি আছে π/a 2π/a এই ভ্যালুগুলিতে। ঠিক আছে, তারপরে আমরা ওই ফিগারটা থেকে আমরা এখানে রিডিউস জোন স্কিম দেখালাম, এবং তারপরে এক্সটেন্ডেড জোন স্কিম দেখালাম যেখানে ফার্স্ট বিলিয়ন জোন সেকেন্ড বিলিয়ন জোন বলে, এবং এক্সটেন্ডেড জোন স্কিম থেকে এই অংশটুকু আমরা 2π/a পরিমাণ শিফট করে এবং এইটাকেও রাইট সাইডে এটাকে লেফট সাইডে শিফট করে আমরা এরকম একটা রিডিউস জোন স্কিম তৈরি করতে পারি, যেটা খুব সুন্দরভাবে তোমার নিমেনের বইতে ছবিটা সুন্দর করে দেওয়া আছে যে ফ্রি ইলেকট্রন প্যারাবোলা হচ্ছে এইটা। ঠিক আছে, ডিসকন্টিনিউটির জন্য আমরা কার্ভকে পাশের প্যারাবোলার সাথে মার্চ করব, তাই জন্য একটু কার্ভ করে দিলাম। ঠিক আছে, ই ভার্সেস কে এর এই অংশটুকু প্রত্যেকটাতে একটু কার্ভ করে দিলাম, বাঁকা করে দিলাম, যেহেতু এনার্জি হ্যাজ এ ডিসকন্টিনিউটি। ফাইন, তারপরে আমরা 2π/a পরিমাণ শিফট করলাম, করে আমরা এখান থেকে আমরা রিডিউসড একটা কে স্পেস বা রিডিউস জোন আমরা একটা রিপ্রেজেন্টেশন পেলাম। ঠিক আছে, সো আমরা যেটা করেছি এই যে সেকেন্ড বিলিয়ন জোনটাকে ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে আমরা ফিট করে দিয়েছি। ওকে, এখন আসো আরেকটা বই যেটা আজরফ রফিতে এই জিনিসটাকে তারা এই জিনিসগুলি ওখানেও আছে, ছোট্ট একটা জিনিস বেশি আছে তাদের ওই বইতে, সেই জন্য সেই বেশি অংশটুকু এই জোন স্কিমের ক্ষেত্রে আমি এখানে নিয়ে আসলাম। তারা বলছে যে দেখো, when free electron parabola is compared with the energy curves for an electron in a periodic field, discontinuities in the parabola occur। যেটা বলছিলাম যে discontinuity in the parabola occur, সেটা কোথায় ঘটবে? k equal to n π/a এই ভ্যালুতে ঘটবে, যখন n equal to +-1 এটা আমরা একটু আগেও বলেছি। কিন্তু তারা আরেকটা জিনিস দেখালো যে যেহেতু k equal to n/a, আবার k এর আরেকটা ইকুয়েশন হচ্ছে k equal to twice pi by lambda।
সো এই k equal twice pi by lambda তুমি যদি k equal to n pi by এখানে বসাও তাহলে you will obtain this equation. ঠিক আছে, that means you will get 15 number equation which is n lambda equal to twice a. ঠিক আছে, তারা এই ইকুয়েশনটা পেলো 15 নাম্বার ইকুয়েশন n lambda equal to twice a. এই ইকুয়েশনটাকে তারা ব্র্যাগ লর সাথে কম্পেয়ার করলো। ব্র্যাগ লটা কিরকম ছিল যে আমরা জানি twice a sin theta equal to n lambda, যেখানে এটা ছিল তোমার ইন্টারপ্ল্যানার স্পেসিং। ঠিক আছে, তবে আমরা আগে যখন পড়িয়েছি তখন মনে হয় 2d sin theta equal to আমরা n lambda বলেছিলাম, যেখানে d টা ছিল ইন্টারপ্ল্যানার স্পেসিং। এনিওয়ে ইউ ক্যান কনসিডার a as ইন্টারপ্ল্যানার স্পেসিং হিয়ার, নো প্রবলেম। ঠিক আছে, যে a হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং বিটুইন প্লেনস। ঠিক আছে, a হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং বিটুইন প্লেনস। তার মানে এই 15 নাম্বার ইকুয়েশনটা ব্র্যাগ লর সাথে কম্পেয়ার করা যাবে প্রোভাইডেড দ্যাট যে sin থিটা হচ্ছে 90 ডিগ্রি। যদি তুমি sin থিটা 90 ডিগ্রি ধরো তাহলে তুমি 15 নাম্বার ইকুয়েশন পাবো। সো তখন তারা বললো যে এই ইকুয়েশনটা 15 নাম্বার ইকুয়েশনটা ক্যান বি কম্পেয়ার্ড উইথ ব্র্যাগ ল একটা পার্টিকুলার কেসের জন্য। সেই কেসটা কি যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা যদি ব্র্যাগ অ্যাঙ্গেল বলছি আমরা, সেটা যদি 90 ডিগ্রি হয় তখন আমরা ব্র্যাগ ল থেকে এই ইকুয়েশনটা পাবো। আচ্ছা, তখন আরেকটা জিনিস বললো যে এ যেহেতু ইন্টারপ্ল্যানার স্পেসিং বিটুইন প্লেনস, তার মানে হচ্ছে ইলেকট্রন প্রপাগেশনের যে ডিরেকশন, ঠিক আছে, সেটা 90 ডিগ্রি হলে তখন আমরা ব্র্যাগ 15 নাম্বার ইকুয়েশনটা পাবো। ঠিক আছে, তখন আমরা 15 নাম্বার ঠিক আছে, তখন আমরা 15 নাম্বার ইকুয়েশনটা পাবো। ওকে, সরি। আচ্ছা, সো এই ইজ দ্য ইন্টারপ্ল্যানার স্পেসিং বিটুইন প্লেনস। আর তোমার যেটা বললাম যে ইলেকট্রন যখন প্রপাগেশন ডিরেকশন অফ দ্য ইলেকট্রন এটা যখন নরমাল হবে, ইন্টারপ্ল্যানার স্পেসিং এর সাথে নরমাল হবে, ঠিক আছে, তখন হচ্ছে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তখন হচ্ছে যে আমরা এই ইকুয়েশনটা পাবো, ব্র্যাগ লকে আমরা এই ফর্মে লিখতে পারবো। ওকে, এবং সেই সময় একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে টোটাল রিফ্লেকশন ব্যাকওয়ার্ড। সেই সময় যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হবে ইলেকট্রন, ঠিক আছে, তখন তোমার একটা টোটাল রিফ্লেকশন হবে ব্যাকওয়ার্ড। এই জিনিসটা পরে আমি আরেকটা ছবি দিয়ে দেখাবো। ঠিক আছে, সো রিডিউস জোন স্কিমের ক্ষেত্রে, ওয়ান ডাইমেনশন জোন স্কিমের ক্ষেত্রে এতটুকুই যে আমি তোমাদেরকে প্রথমে হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল জোন স্কিম থেকে শুরু করলাম, তারপরে পিরিয়ডিক রিপিটেশন দেখালাম, ফ্রি ইলেকট্রন প্যারাবোলা, সেখান থেকে পিরিয়ডিক জোন স্কিম, সেখান থেকে কিভাবে রিডিউস জোন স্কিম, কিভাবে ফার্স্ট বিলিয়ন জোন এবং সেকেন্ড বিলিয়ন জোন তৈরি করা হয়েছে, এবং সেকেন্ড বিলিয়ন জোনটা আবার কিভাবে তোমার ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে ইনকর্পোরেট করা হয়েছে সেটা দেখালাম। ঠিক আছে, এবং তার সাথে একটা জিনিস অ্যাডিশনাল ছিল আজরফ রফির বইতে, সেই জিনিসটাও এখানে বললাম। এটার জিনিসটা পরে আবার আসবে বিলিয়ন জোনের ক্ষেত্রে। আচ্ছা, এখন এই যে কনসেপ্টটা, জোন থিওরি কনসেপ্ট আসলে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তারপরে তোমার মেটালের ক্ষেত্রে ইউজ করি, এগুলি অ্যাপ্লিকেশন হিসেবে তুমি বলতে পারো। যেমন এখানে দেখো, আমি এই যে তোমার একটা ব্যান্ড ডায়াগ্রাম আছে ই ভার্সেস কে, ঠিক আছে, আমাদের রেডিও জোন স্কিমের এই অংশটুকু আমরা নিয়ে আসলাম, যে রেডিও জোন স্কিমে শুধুমাত্র এই অংশটুকু। ঠিক আছে, এই যে এই অংশটুকু যদি নিয়ে আসি তাহলে আমরা এটা পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলি আমরা ভ্যালেন্স ব্যান্ড এবং এটাকে বলি আমরা কন্ডাকশন ব্যান্ড। তুমি বলতে পারো এটাও অ্যালাউড রিজন, এটাও অ্যালাউড রিজন, আর মাঝখানে অংশটুকু আমরা বলি ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। আবার তুমি এখানে বলতে পারো ফরবিডেন রিজন, কোনো সমস্যা নেই। এখন যেটা হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এখানে দেখো টি ইকুয়াল টু 0 কেলভিন, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আমরা ফার্মি ফাংশনটা যখন পড়েছিলাম বা ফার্মি এনার্জি, তখন বলেছিলাম যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে অল দ্য ইলেকট্রনস আর will be confined to the valence band. দেখো এই যে এই লাইনের ভিতরে ছোট ছোট কালো কালো ডট আছে, এগুলি বোঝাচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, all the electrons are in the valence band। আর এইখানে দেখো যে ছোট ছোট সাদা ডট আছে ভিতরে ফাঁকা, এখান দিয়ে বোঝাচ্ছে এখানে অ্যাভেলেবল স্টেট আছে, কিন্তু এগুলি হচ্ছে এমটি। ঠিক আছে, এখানে ইলেকট্রন গুলি হচ্ছে কমপ্লিটলি ফিল্ড আপ, আর এখানে হচ্ছে অ্যাভেলেবল স্টেট আছে, এনার্জি স্টেট আছে, কিন্তু সেগুলো হচ্ছে এমটি। Okay, so absolute zero temperature যেহেতু কোনো thermal energy নাই, তখন all the electrons will be confined to the valence band and no electrons will be available in the conduction band. আচ্ছা, যেটা আমরা রিডিউস জোন স্কিম থেকে এই ফিগারটা পাই, সেখানে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারো। আবার যদি তুমি টেম্পারেচার বাড়াও, মোর দ্যান 0 কেলভিনে আসো, তখন দেখা যাবে এইখান থেকে কিছু ইলেকট্রন will go to the conduction band because thermal energy is sufficient enough which is more than this band gap or this forbidden energy। তখন এখান থেকে ইলেকট্রন গুলি তোমার কন্ডাকশন ব্যান্ডে গিয়ে যে অ্যাভেলেবল স্টেট গুলি আছে লোয়েস্ট, সেগুলিকে সে অকুপাই করে থাকবে। ঠিক আছে, আচ্ছা, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা কিভাবে ঘটে, এখানে একটা ছবি দিয়ে দেখিয়েছি যে সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ এ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সরি, এখানে দেখো যে এইখানে দেখাচ্ছে যে দুইটা অ্যাটম আছে, এখানে একটা কোভ্যালেন্ট বন্ড ছিল, এনার্জি থার্মাল এনার্জির জন্য এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে গেল,
ভেঙে এখান থেকে একটা ইলেকট্রন রিলিজ হলো। যদি একটা ইলেকট্রন এখান থেকে রিলিজ হয়, ইট উইল লিভ বিহাইন্ড এ পজিটিভ চার্জ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আসলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপে যদি একটু এরকম স্ট্রেট লাইন দিয়ে দেখাই, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এখানেও এটা কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ড স্ট্রেট লাইন দিয়ে অনেকে সিম্পল হতে দেখায় এবং এটাকে ব্যান্ড গ্যাপ বলে। এবং তখন বলে যে এখান থেকে একটা ইলেকট্রন যদি উপরে চলে যায় তখন এইখানে একটা পজিটিভ চার্জ সে রেখে যাবে, অর্থাৎ অ্যাটমটা তখন পজিটিভলি চার্জ হয়ে যাবে। ঠিক আছে, আগে যখন অ্যাটমটা ছিল নিউট্রাল, এখন এখান থেকে একটা ইলেকট্রন যখন উপরে চলে যাবে কন্ডাকশন ব্যান্ডে, যেখানে ইলেকট্রনটা ফ্রিলি মুভ করতে পারবে, ঠিক আছে, আর এইখানে একটা ইট উইল লিভ বিহাইন্ড এ পজিটিভ চার্জ। সো আমরা রিডিউস জোন স্কিম থেকে বা জোন থিওরি থেকে তুমি দেখতে পাচ্ছ যে এনার্জি ব্যান্ড এন্ড দ্য ব্যান্ড মডেল, ঠিক আছে, এটাকে এক্সপ্লেন করা যায়, বা এই জিনিসটা যে আসলো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে সেটা আসলে এই জোন থিওরি থেকে আসলো। ঠিক আছে, বাট এই জোন থিওরি রিডিউস জোন স্কিমে আমরা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আবার আসলে তোমার পিরিয়ডিক পটেনশিয়াল, যে ইলেকট্রনস প্রোপাগেটিং অর ইন এ পিরিয়ডিক পটেনশিয়াল, যেটা গত ক্লাসে শুরু করলাম, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে করে দেখিয়ে জোন থিওরি দেখিয়ে তারপরে আমরা এইরকম একটা ব্যান্ড ডায়াগ্রাম তুমি রিডিউস জোন স্কিমের ক্ষেত্রে তৈরি করে সেখানে তুমি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে যে ব্যান্ড ইলেকট্রন ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায় সেই অ্যানালজিটা তুমি এখানে দিতে পারো। ওকে, আমার একটা টপিক শেষ হলো, এখন আরেকটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে 1 and 2 ডাইমেনশনাল ব্রিলিয়ান্ট জোনস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে ইন্ডিভিজুয়াল যে ব্রাঞ্চ গুলি আছে এক্সটেন্ডেড জোনের ক্ষেত্রে ফিগার 5.5, ব্যাক করি ফিগার 5.5 ছিল এইটা নিচেরটা। ঠিক আছে, যেখানে ফার্স্ট বিলিয়ন জোন এবং সেকেন্ড বিলিয়ন জোন, এটা আমরা দেখিয়েছি সেকেন্ড বিলিয়ন জোনটাকে ফার্স্ট বিলিয়ন জোনে আনা যায় এই জায়গায়। ঠিক আছে, এই কথাটাই আমি আবার এখানে শুরু করলাম যেহেতু নতুন টপিক। ঠিক আছে, যে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চেস ইন দ্য এক্সটেন্ডেড জোন স্কিম আর টোয়াইস পাই বাই এ পিরিয়ডিক, সেটা আমরা দেখেছি, এবং এটাকে টোয়াইস পাই বাই এ পরিমাণ শিফট করা যায় লেফট থেকে রাইটে, এবং রাইট থেকে লেফটে তুমি শিফট করতে পারো। সেখানে আমরা শিফট করে আমরা করলাম কি, সেকেন্ড ব্রিলিয়ন জোনটাকে শিফট করলাম, শিফট করে আমরা রিডিউস জোন স্কিমের ভিতরে ঢুকিয়ে দিলাম, যেটা ফিগার 5.4 এখানে দেখানো হয়েছে যে এটা ছিল সেকেন্ড বিলিয়ন জনের অংশ, সেটাকে আমরা ডান দিক থেকে এখানে নিয়ে আসছি, এটাকে আমরা লেফট সাইড থেকে এদিকে নিয়ে আসছি, টোয়াইস পাই বাই এ পরিমাণ শিফট করে এখানে ফিট করে দিয়েছি। ঠিক আছে, তো আমরা যেটা করেছি যে সেকেন্ড বিলিয়ন জোনকে ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে প্রজেক্টেড করলাম, প্রজেক্ট করে দিলাম, মানে ইনসার্ট করে দিলাম বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই যে ইনসার্ট করে দিলাম এটার একটা ভালো একটা ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন আছে। ইউজুয়ালি আমি একটু আগেও বলেছি, আমরা এটাকে ধরি কন্ডাকশন ব্যান্ড এবং এটাকে ধরি ভ্যালেন্স ব্যান্ড। ইউজুয়ালি ই ভার্সেস কে সবসময় আমরা রিডিউস জোন স্কিমের এই অংশটুকু ড্র করি ইন অর্ডার টু এক্সপ্লেইন দ্য সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ব্যান্ড গ্যাপ, এবং ওখানে যে ট্রানজিশন গুলি হয় সেগুলো এক্সপ্লেইন করার জন্য সাধারণত আমরা রিডিউস জোন স্কিমের এই অংশটুকু ইউজ করি। ঠিক আছে, সো এই অংশটুকুর ভিতরে আসলে সমস্ত রিলেভেন্ট ইনফরমেশন থাকে, যেটা দিয়ে তুমি ইচ্ছা করলে তোমার ম্যাটেরিয়ালের যে ফিজিক্সটা সেটা ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এই জন্য এটাকে রিডিউস জোন স্কিমটাই সাধারণত ইউজ করা হয়। সো আমরা ফার্স্ট বিলিয়ন জোন সেকেন্ড বিলিয়ন জোনের ভিতরে, সেকেন্ড বিলিয়ন জোনটাকে ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে নিয়ে আসলাম, তুমি থার্ড ফোর্থ বিলিয়ন জোন আছে, কিন্তু দেখা যায় যে যেহেতু টোয়াইস পাই বাই এ পিরিয়ডিসিটি আছে, সো 2 পাই বাই এ পিরিয়ডিসিটি যেহেতু আছে, সো সেকেন্ড বিলিয়ন জোনটাকে যদি ফার্স্ট বিলিয়ন জোনে নিয়ে আসো, ঠিক আছে, তাহলে এই জিনিসটাই বারবার রিপিট করবে। ঠিক আছে, তুমি বলতে পারো। তো এই কথাটা এখানে বলছি যে উই ডু নট নিড টু প্লট ই ভার্সেস কে কার্ভ ফর অল ব্রিলিয়ন জোনস, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলির জন্য আমাদের প্লট করা দরকার নেই। কারণ কি, কারণ একটা পিরিয়ডিসিটি আছে টোয়াইস পাই বাই এ, যেটা পিরিয়ডিসিটির জন্য আমরা যদি সেকেন্ড বিলিয়ন জোনটাকে ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে ইনকর্পোরেট করে ফেলি, তখন অলরেডি ইট কন্টেন ইন দ্য ফার্স্ট বিলিয়ন জোন, এইটার ভিতরে সমস্ত রিলেভেন্ট ইনফরমেশন আছে। ঠিক আছে, এই অংশটুকুর মধ্যে সমস্ত ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন রিলেভেন্ট ইনফরমেশন আছে ইন দিস রিডিউস জোন স্কিম। ওকে, এবার আসো আমরা বিলিয়ন জোন কিভাবে কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, এখানে আমরা তোমার এখানে behavior of an electron in a potential of a two-dimensional lattice আমরা কনসিডার করতে হবে। We have to consider behavior of an electron in the potential of a two-dimensional lattice. একটা two-dimensional lattice যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে electrons are moving or electrons are allowed to move in two directions. এতক্ষণ পর্যন্ত আমরা ওয়ান ডাইমেনশনে ছিলাম, তোমার পিরিয়ডিক পটেনশিয়াল যেগুলি গত ক্লাসে ব্যাখ্যা করেছি সবগুলি ওয়ান ডাইমেনশনে ছিল, কিন্তু এখন বলছি যদি টু ডাইমেনশনে হয়, ঠিক আছে, সো তখন আমাদের ওয়েভ ভেক্টর শুধুমাত্র কে এক্স দিয়ে হবে না, আমাদের ওয়েভ ভেক্টর কে কে দুইটা অংশে ভাগ করতে হবে, কম্পোনেন্ট নিতে হবে, একটা কে এক্স এবং একটা কে ওয়াই। কে এক্স টাকে তুমি ধরতে পারো যে এক্স এক্সিস এর সাথে প্যারালাল, এবং কে ওয়াই টাকে ধরতে পারো তুমি ওয়াই এক্সিস এর সাথে প্যারালাল। সো আমরা করলাম কি, এইখানে একটা
তোমার 2 ডাইমেনশনাল রিসিপ্রোকাল ল্যাটিস এখানে ড্র করলাম। ঠিক আছে, এইখানে আমরা একটা 2 ডাইমেনশনাল রিসিপ্রোকাল ল্যাটিস ড্র করলাম ফিগার 5.7, যেখানে এই পয়েন্টগুলি হচ্ছে রিসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট। ঠিক আছে, এই যে পয়েন্টগুলি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রিসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট, এবং এইদিকে হচ্ছে আমার kx, এইদিকে হচ্ছে আমার ky। ঠিক আছে, সো kx ও ky কোঅর্ডিনেট সিস্টেমে আমি এখানে একটা 2 ডাইমেনশনাল রিসিপ্রোকাল ল্যাটিস ড্র করব। আচ্ছা, যেহেতু আমি 2 ডাইমেনশনালে চলে আসছি, তার মানে হচ্ছে যে এখন আমার 2 ডাইমেনশনাল ফিল্ড অফ অ্যালাউড এনার্জি রিজন আসবে। আগে ছিল আমার 1 ডাইমেনশনাল অ্যালাউড এনার্জি রিজন, 1 ডাইমেনশনাল ফরবিডেন, এখন আমার 2 ডাইমেনশনাল ফিল্ড অফ অ্যালাউড রিজন আসবে। ঠিক আছে, অর্থাৎ 2 ডাইমেনশনাল অ্যালাউড এনার্জি ব্যান্ড আসবে। ঠিক আছে, এবং দ্যাট ইজ আমরা বলতে পারবো যে তখন আমরা 2 ডাইমেনশনাল ব্রিলিয়ান জোন পাবো। ঠিক আছে, যেহেতু আমরা 2 ডাইমেনশনাল ফিল্ড চিন্তা করছি, 2 ডাইমেনশনাল রিসিপ্রোকাল ল্যাটিস নিয়েছি, সো 2 ডাইমেনশনাল ফিল্ড অফ অ্যালাউড এনার্জি রিজন আসবে। দ্যাট মিন্স আমরা 2 ডাইমেনশনাল অ্যালাউড এনার্জি ব্যান্ড পাবো, তার মানে হচ্ছে আমরা 2 ডাইমেনশনাল ব্রিলিয়ান জোন পাবো। ঠিক আছে, আচ্ছা, এইখানে আসলে যেই ল্যাটিসটা এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে 2 ডাইমেনশনাল রেসিপ্রোকাল ল্যাটিসে kx ky কোঅর্ডিনেট সিস্টেমে, সেখানে আসলে কিউবিক একটা প্রিমিটিভ ল্যাটিস ক্রিস্টাল স্ট্রাকচারের কিউবিক বলছে, কিন্তু আসলে কিউবিক তো হলো যে তোমার পুরাটা। ঠিক আছে, কিন্তু আসলে এইটা 2D অংশ নিয়েছে। ঠিক আছে, এই কিউবিক ল্যাটিসের 2D অংশ, এরকম একটা অংশ নিয়েছে, তুমি কনসিডার করতে পারো। ঠিক আছে, 2D স্ট্রাকচারটা তুমি চিন্তা করতে পারো। দিস ইজ 3D বাট উই শুড কনসিডার 2D স্ট্রাকচার। ওকে, এবং এটা হচ্ছে প্রিমিটিভ কিউবিক ল্যাটিস, বেসিক স্ট্রাকচারটা সেটা আমরা কনসিডার করেছি। তোমার ফেস সেন্টার আছে, বডি সেন্টার কিউবিকও আছে, কিন্তু সেগুলি না। এই প্রিমিটিভ মানে হচ্ছে যে একেবারে বেসিক, যেখানে ফেস সেন্টার ও বডি সেন্টার বলে কিছু নাই, সবগুলি কর্নারে যদি একটা অ্যাটম থাকে সেটাকে বলি আমরা প্রিমিটিভ কিউবিক ল্যাটিস। এরকম একটা 3D ল্যাটিস এখানে আছে, বাট এটা 2D স্ট্রাকচার চিন্তা করে আর 2D রিসিপ্রোকাল ল্যাটিস এখানে ড্র করা হয়েছে, এবং সেটার kx এবং ky দুইটা ওয়েভ ভেক্টর কম্পোনেন্ট হচ্ছে এইদিকে, একটা kx এদিকে আর একটা ky হচ্ছে ওইদিকে। আচ্ছা, এখানে তাহলে g1 g2 কি, এটা আমি পরের স্লাইডে বলছি। যে তোমার এই যে 2 ডাইমেনশনাল রিসিপ্রোকাল ল্যাটিস আছে, ঠিক আছে, আমরা একটা ল্যাটিস ভেক্টর চিন্তা করি, শর্টেস্ট ল্যাটিস ভেক্টর। এই জায়গায় একটা পয়েন্ট আছে, এই জায়গায় একটা পয়েন্ট, মাউসের পয়েন্টারটা খেয়াল করো, এখানে একটা পয়েন্ট আছে ল্যাটিসের, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আমরা করলাম কি, একেবারে জিরো সেন্টার পজিশন থেকে শর্টেস্ট ল্যাটিস ভেক্টর g1, এটা হচ্ছে সবচেয়ে কম লেন্থ, সবচেয়ে শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে এখান থেকে এইখানে, সেই ডিসটেন্স এদিকে একটা g1, একটা আমরা একটা শর্টেস্ট ল্যাটিস ভেক্টর আঁকলাম, ড্র করলাম। g1 যদি এদিকে হয় তাহলে এদিকেও g1 বলতে পারো, এদিকেও g1 বলতে পারো, এদিকেও g1 বলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এই সেন্টার পজিশন থেকে এই চারটা অ্যাটমই, সরি এই চারটা ল্যাটিস পয়েন্টই তোমার সবচেয়ে শর্টেস্ট ডিসটেন্সে আছে, তুমি বলতে পারো। ঠিক আছে, গেল। আচ্ছা, আবার তারপরে শর্টেস্ট ডিসটেন্সটা কত এই সেন্টার পজিশন থেকে, সেটা কি g2, g3, g4, এটা কোনটা? সেটা হচ্ছে এখান থেকে চিন্তা করে দেখো যে তারপরে শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে g2। ঠিক আছে, এই ডিসটেন্সটা ডায়াগোনাল বরাবর, হাইপোটেনিয়াস বলতে পারো, ডায়াগোনাল বরাবর এই ডিসটেন্সটা হচ্ছে তারপরে শর্টেস্ট। তারপরে সবচেয়ে কম দূরত্ব কোনটা, সেটা হচ্ছে এইখান থেকে যদি তুমি g3 চিন্তা করো, তারপরে শর্টেস্ট ডিসটেন্স এখান থেকে g4 চিন্তা করো। তো তুমি g2 এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এইখানে চিন্তা করতে পারো, g3 এখান থেকে এইখানে, তারপর এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এভাবে চিন্তা করতে পারো। এবং g4 তুমি এখান থেকে এখানে এভাবে করে যতটুকু দূরত্ব হয় চারদিকে তুমি কনসিডার করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে 2 ডাইমেনশনাল রেসিপ্রোকাল ল্যাটিস আছে, এইখানে এই অংশটুকু হচ্ছে তোমার ফার্স্ট ব্রিলিয়ান জোন। এটা কিভাবে তৈরি করা হয়েছে? এটা হয়েছে কি, তোমার চারিদিকে যে তোমার এখানে g1, এখানে g1, এখানে যে g1 আছে, এই g1 যে শর্টেস্ট ল্যাটিস ভেক্টর আছে তার একটা বাইসেকশন করো। বাইসেকশন মানে হচ্ছে এই লাইনটাকে তুমি সমানভাবে দুইটা ভাগ করে ফেলো, এইভাবে একটা ভাগ করে ফেললাম। এইদিকে যে লাইনটা আছে এটাকে সমানভাবে দুইটা ভাগ করে ফেললাম, এদিকে যে লাইনটা আছে এটাকে সমান ভাগে দুইটা ভাগ করলাম, বাইসেক্টর। এদিকে যে ভেক্টরটা আছে এটাকে সমান ভাগে দুইটা ভাগ করলাম। ভাগ করার পরে এই যে একটা এরিয়া তৈরি হইলো, এবং এই চারটা যে লাইন, এই চারটা লাইনকে আমরা বলি ব্র্যাক প্লেনস। যেই চারটা ব্র্যাক প্লেন দিয়ে তৈরি এই যে এরিয়াটা, সেটাকে আমরা বলি ফার্স্ট ব্রিলিয়ান জোন। অর্থাৎ তোমার এই যে শর্টেস্ট ল্যাটিস ভেক্টর আছে g1, তার বাইসেক্টর করে সেগুলিকে এনক্লোজ করে যে এরিয়াটা তৈরি হবে, ব্র্যাক প্লেন যে এরিয়াটা তৈরি করবে, সেটাকে বলি আমরা ফার্স্ট ব্রিলিয়ান জোন। ঠিক আছে, এবং তুমি যদি পাই বাই এ তে দেখাইতে চাও তাহলে এতটুকু হচ্ছে পাই বাই এ, আর g1 হচ্ছে তোমার টোয়াইস পাই বাই এ। ঠিক আছে, তাহলে এই অংশটুকু পাই বাই এ যদি এতটুকু হয়, তাহলে এখানে নিয়ে আসি আমি, বাম পাশে ফিগারটা আসো, এটা আজরো গ্রাফি থেকে নিয়ে আসছি। এইটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট ব্রিলিয়ান জোন। ঠিক আছে, যেখানে এই সেন্টার থেকে এইখানে হচ্ছে পাই বাই এ, তাহলে g1টা হচ্ছে এখান থেকে এই জায়গাটা হচ্ছে g1। ঠিক আছে,
এখান থেকে এতটুকু হচ্ছে তোমার G1, এখান থেকে এতটুকু হচ্ছে তোমার G1, এখান থেকে এতটুকু G1 এবং এখান থেকে এতটুকু G1। প্রত্যেকটা G1 শর্টেস্ট ল্যাটিস ভেক্টর, তার আমরা বাইসেকশন করে, ঠিক আছে, আমরা এই ধরনের একটা ফার্স্ট বিলিয়ন জোন তৈরি করলাম। ওকে, আচ্ছা, তাহলে তুমি সেকেন্ড বিলিয়ন জোন কিভাবে তৈরি করবে? ঠিক আছে, সেকেন্ড বিলিয়ন জোন তৈরি করতে হলে তোমাকে G2 তে যাইতে হবে। আচ্ছা, G2 তে যদি যাও, এখান থেকে যে G2 যাও, তাহলে G2 50% কোথায়? নিশ্চয়ই এই 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 জায়গাটায়। ঠিক আছে, আরেকটা G2 যদি তুমি এখানে ড্র করো, তাহলে তার 50% আরেকটা হবে এখানে। আমি যদি আঁকার চেষ্টা করি, আমি একটু ছোট করলাম, আই হোপ ইউ ক্যান সি। আমি একটা লাইন টানবো, ঠিক আছে। আমি যদি বুঝতে পারছি যে এটা হচ্ছে G2, তো আমি G2 50% দিয়ে একটা লাইন টানছি এখানে, দেখো। ঠিক আছে, এই লাইনটার আমি একটু থিকনেসটা বাড়াই দিই, তাহলে তো বুঝতে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখো, এই যে একটা G2, এই যে G2 যেটা, তার 50% দিয়ে আমি এখানে একটা লাইন টানলাম। ঠিক আছে, আচ্ছা, আবার G2 কিন্তু এটাও, তাহলে এখান দিয়ে তুমি একটা লাইন টানতে পারো। ঠিক আছে, অর্থাৎ তুমি এটাকে যদি আমি কপি পেস্ট করি, তাহলে তুমি এরকম একটা লাইন পাবা, এবং তারপরে আরেকটা পাবা এরকম, এবং আরেকটা পাবা তুমি হচ্ছে এরকম। সো দেখতে পাচ্ছ যে এটা ছিল ফার্স্ট বিলিয়ন জোন। আর G2 কে তুমি যদি ইয়ে করে, G2 কে যখন তুমি বাইসেকশন করলা, করে এই লাইনগুলি যে দিলাম, আমি ড্র করলাম, সেটা দিয়ে তুমি আসলে সেকেন্ড বিলিয়ন জোন তৈরি করলা। তো এইটা হচ্ছে সেই সেকেন্ড বিলিয়ন জোন। ঠিক আছে, এটা হচ্ছে সেই সেকেন্ড বিলিয়ন জোন। ওকে, সেই যে সেকেন্ড জোন আমরা বাইরে এটা দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড বিলিয়ন জোন। তার মানে এটা ছিল π/a, এটা হচ্ছে আমাদের 2π/a। ওকে, এইভাবে করে আমরা যদি আবার G3 নেই, তাহলে G3 50% হচ্ছে এখানে, আবার G4 এর 50% এখানে বাইসেকশন করে, পারপেন্ডিকুলার বাইসেকশন করে, যে বাইসেকশন গুলো আসলে এক একটা ব্র্যাক প্লেন কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, করে আমরা হায়ার অর্ডার তোমার ব্র্যাক তোমার বিলিয়ন জোন তৈরি করতে পারবো। ঠিক আছে, এখানে এই কথাটাই বলছে যে হায়ার অর্ডার তুমি যে 4টা 4 বিলিয়ন জোন যদি তৈরি করতে চাও কোনো একটা 2 ডাইমেনশনাল কিউবিক প্রিমিটিভ ল্যাটিস, রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার 4টা জোন এখানে দেখানো আছে। এখানে ফার্স্ট জোন এবং সেকেন্ড জোন আমি তোমাদেরকে এখানে ড্রয়িং করে দেখালাম। ঠিক আছে, আচ্ছা, এইখানে আমি দেখাই এই ফিগারে, এই অংশটুকু হচ্ছে তোমার ফার্স্ট জোন। ঠিক আছে, মাউসের পয়েন্টার খেয়াল করো। সেকেন্ড জোন হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার সেকেন্ড জোন। থার্ড জোন হচ্ছে এরকম করে আসছে। ঠিক আছে, এই করে এই ফোর্থ জোন আবার তোমার এরকম একটা বাউন্ডারি দিয়ে আসছে। ঠিক আছে, এখন এই থার্ড জোন এবং ফোর্থ জোনের ক্ষেত্রে আসলে অন্য আরেকটা রুল অ্যাপ্লাই করা হয়েছে। সেটা হচ্ছে যে জোনস অফ হায়ার অর্ডার, দ্য এক্সটেন্ডিং লিমিটিং লাইনস অফ দ্য জোনস অফ দ্য লোয়ার অর্ডার আর ইউজড এজ অ্যাডিশনাল লিমিটিং লাইনস। আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যে আমরা যখন থার্ড এটা আঁকি, তখন আমাদের এই π/a, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বাউন্ডারি। ঠিক আছে, ফার্স্ট বিলিয়ন জোনের। ঠিক আছে, এবং সেকেন্ড বিলিয়ন জোনের ক্ষেত্রে আমরা এই বাউন্ডারিটা টাচ করি। ঠিক আছে, এবং থার্ড বিলিয়ন জোন যখন আঁকবো, তখন আমরা এই ফার্স্ট বিলিয়ন জোনের যে ব্র্যাক প্লেন, তার থেকে বেশি আমরা নেই না। এবং এই ফিগারটা যদি আমি দেখাই, যে এখানে হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসের ভিতরে তোমার ফার্স্ট বিলিয়ন জোন, এইখানে হচ্ছে তোমার সেকেন্ড বিলিয়ন জোন, দুইটা দেখানো হলো G1 এবং G2। G3 এর ক্ষেত্রে যেটা হয়, দেখো G3 এর ক্ষেত্রে হওয়া উচিত ছিল, আমার মাউসের পয়েন্টারটা খেয়াল করো, হওয়া উচিত ছিল এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে এরকম একটা জিনিস পুরাটা নিয়ে। ঠিক আছে, কিন্তু G3 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে G1 হচ্ছে এই এখানে শেষ হলো 1 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে G1 তো এইদিকে, সরি, এটা হচ্ছে ব্র্যাক প্লেন বাউন্ডারি, এটা হচ্ছে আরেকটা বাউন্ডারি। তো 3 এর ক্ষেত্রে তুমি এই যখন এদিকে ড্র করতে যাবে, তখন তুমি এই পয়েন্টকে ক্রস করে ব্র্যাক প্লেনকে ক্রস করা যাবে না। ঠিক আছে, আরেকটা রুল হচ্ছে তুমি ব্র্যাক প্লেনকে ক্রস করতে পারবে না। ঠিক আছে, সেই জন্য এটাকে এদিকে ক্লোজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানেও তাই, তুমি ব্র্যাক প্লেনকে ক্রস করতে পারবে না, সেই জন্য এখান থেকে এখানে ক্লোজ করে দেওয়া হয়েছে। এটার ক্ষেত্রেও তাই, লেফট সাইড থেকে রাইট সাইড এরকম একটা ব্র্যাক প্লেন ক্রসিং করা যাবে না। ঠিক আছে, যার জন্য একটা তোমার এখানে ক্লোজ করে দেওয়া হয়েছে। ফোর্থ জোনটা আঁকাটা একটু কমপ্লিকেটেড। ঠিক আছে, একটার উপর একটা ওভারল্যাপিং আছে, দেখা যায় না। আসলে আমি যেটা বলবো এখানে, যে তোমরা ফার্স্ট বিলিয়ন জোন এবং সেকেন্ড বিলিয়ন জোন ড্রয়িংটা যদি বুঝো, আপাতত এটাই এনাফ। ঠিক আছে, থার্ড বিলিয়ন জোন এবং ফোর্থ বিলিয়ন জোন হায়ার অর্ডারের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবল হবে, যেটা হচ্ছে যে ব্র্যাক প্লেনকে ক্রস করা যাবে না, এরকম একটা রুল আছে। আপাতত এই এতটুকু জানলেই হবে। তবে তোমরা যে ফার্স্ট বিলিয়ন জোন এবং সেকেন্ড বিলিয়ন জোন কনসেপ্টটা এতটুকু ক্লিয়ার করতে পারো, যে তার ফরমেশনটা, আই হোপ দ্যাট উইল বি এনাফ এট দিস স্টেজ। ঠিক আছে, যে স্টেজে আছো, এতটুকু স্টেজের জন্য আমার মনে হয় এতটুকুই এনাফ। আচ্ছা।
এবার আসো আমরা এই ফার্স্ট বিলিয়ন জন সেকেন্ড বিলিয়ন যে বাইর করলাম এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, এগুলি কেন বের করি, ঠিক আছে, সেটার সাথে আমার ব্র্যাগস লর একটা রিলেশন আছে, এটা আমি এখন দেখাবো নেক্সট 2-3টা স্লাইডে, তারপর ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। So Brilliant zones are useful if one wants to calculate the behavior of an electron which may travel in a specific direction in reciprocal space. অর্থাৎ এই যে রিসিপ্রোকাল স্পেস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই রিসিপ্রোকাল স্পেসে ইলেকট্রন এদিকে ট্রাভেল করবে, ইলেকট্রন এদিকে ট্রাভেল করবে, ইলেকট্রন এদিকে এক্স ওয়াই যে কোনো দিকে ট্রাভেল করতে পারে। এক এক ডিরেকশনে তার ওয়েভ ভেক্টর কে এর পরিমাণ কিন্তু ডিফারেন্ট। ফর ইনস্ট্যান্স এখান থেকে এখানে যতটুকু জি1 এর লেন্থ, জি2 এর লেন্থ কিন্তু তার থেকে একটু বেশি, ঠিক আছে। সো এই দিকে ইলেকট্রনের প্রপাগেশন আর এইদিকে ইলেকট্রনের প্রপাগেশন একরকম হবে না। আবার 1-2 এর দিকে যেহেতু জি1 এখান থেকে জি1 যতটুকু এখান থেকে এটা একই ডিসটেন্স, ঠিক আছে, সেই দিকে আবার একই রকম হবে। সো তুমি বলতে পারো এইদিকে 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 এবং এইদিকে একই রকম হবে, কিন্তু এর মাঝখানে যে কোনো দিক দিয়ে যদি ইলেকট্রন যেতে চায়, অ্যাটলিস্ট যদি এই দিকে যায়, ঠিক আছে, তখন তার বিহেভিয়ার ডিফারেন্ট হবে। কারণ তারপর এখান থেকে একটা ল্যাটিস পয়েন্ট, এখানে হচ্ছে আরেকটা ল্যাটিস পয়েন্ট, রিসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট, এখান থেকে ডিসটেন্সটা বেশি, কিন্তু এখানে হচ্ছে কম। এই কথাটা এখানে বলছে যে তুমি if you want to calculate the behavior of an electron uh, which may travel in a specific direction in reciprocal space এর বিভিন্ন ডিরেকশনে বা কোন একটা স্পেসিফিক ডিরেকশনে যদি তুমি তার বিহেভিয়ারটা বের করতে চাও, তাহলে হচ্ছে ব্রিলিয়ান্ট জোনটা সবচেয়ে বেশি ইউজফুল, ঠিক আছে। এবং তুমি আমরা আসলে এইদিকে এবং এইদিকে বের করি, মাঝখানে এই জায়গাগুলিতে এটা এক্সিস্ট করবে কিনা সেটা হচ্ছে যদি তোমার এখান থেকে এখানে আরেকটা ভেক্টর হয় জি4 যেটা ছিল, সেটা হলে আবার ঠিক আছে, কিন্তু জি1 এবং জি2 মাঝখানে জি4 বাদে এই জায়গাগুলিতে আসলে কোনো তুমি রেজাল্ট পাবো না, ঠিক আছে, এগুলি অ্যালাউড না। আচ্ছা, এবার আসো টু ডাইমেনশনাল ল্যাটিস আমরা যদি চিন্তা করছি আগের স্লাইডে, সেটা যদি ট্রাভেল করে ইলেকট্রন যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রাভেল করে টু দ্য কে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, দেন দ্য বাউন্ডারি অফ দ্য ব্রিলিয়ান্ট জোন ইজ রিচড। অর্থাৎ একটা ইলেকট্রন যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, এদিকে যদি যায়, ঠিক আছে, তখন আমরা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে একটা বাউন্ডারি অফ দ্য ব্রিলিয়ান্ট জোন আছে, সেখানে সে রিচ করে, ঠিক আছে, এই জায়গায় একটা বাউন্ডারি অফ দ্য ব্রিলিয়ান্ট জোন আছে, সেটাকে সে রিচ করে। তো এই কথাটাই বলছে, ইন এ টু ডাইমেনশনাল ল্যাটিস an electron travels at 45 degree to the kx axis, then the boundary of the billion zone is reached, ঠিক আছে। তখন আমরা এই ইকুয়েশনটা পাবো, ঠিক আছে, k critical equal to pi by a by √2। এটা কিভাবে আসলো, আমাদের এই অংশটুকু কি, এখান থেকে এই ফিগার আমি দেখাই, এখান থেকে এতটুকু হচ্ছে পাই বাই a, এখান থেকে এতটুকু কত পাই বাই a, আর এখান থেকে এতটুকু কত, ঠিক আছে, এতটুকু যদি পাই বাই a হয়, নিশ্চয়ই এখান থেকে এখানেও পাই বাই a, তাহলে এটাকে তুমি একটা হাইপোটেনিউস চিন্তা করে অর্থাৎ অতিভুজ চিন্তা করে সেই অতিভুজের ভ্যালু বের করে ফেলো, পাই বাই a হোল স্কয়ার প্লাস পাই বাই a হোল স্কয়ার, তার উপর রুট ওভার দাও, তাহলে তুমি পাবা হচ্ছে পাই বাই a রুট ওভার 2, ঠিক আছে। সো আমরা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ওয়েভ ভেক্টরটা আছে সেটাকে বললাম সেটা হচ্ছে কে ক্রিটিক্যাল, এবং সেটা বললাম যে পাই বাই a রুট 2 হচ্ছে তার ভ্যালু, ঠিক আছে। আর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কে এর ভ্যালু কত, পাই বাই a, ঠিক আছে। দেখো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে পাই এর ভ্যালু কত, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কে এর ভ্যালু কত, পাই বাই a, কিন্তু যদি সে এইদিকে যায় তখন তার ভ্যালু হচ্ছে পাই বাই a ইনটু রুট 2। আচ্ছা, আবার আমরা ফ্রি ইলেকট্রন এনার্জি যে ইকুয়েশন 4.1 আগের দিন দেখেছিলাম, যেটা এখানে ছোট করে আমি দেখাচ্ছি, এনার্জি E ইকুয়াল টু h স্কয়ার k স্কয়ার বাই টুয়াইস m, ঠিক আছে। এই ইকুয়েশন অনুযায়ী এই ম্যাক্সিমাম অ্যাটেনেবল এনার্জি যদি তুমি এনার্জি বের করতে চাও যে বাউন্ডারিতে তার এনার্জি কত হইতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম, ঠিক আছে, সেটা তখন কে ক্রিটিক্যাল যদি এখানে কে এর ভ্যালুটা বসায় দাও, তাহলে তোমার ইকুয়েশনটা আসবে এটা, E ম্যাক্স ইকুয়াল টু আসবে h স্কয়ার বাই টুয়াইস m ইনটু এটা। তো এই কে এর ভ্যালুটা তুমি এখানে বসাও, তাহলে এই ইকুয়েশনটা পাবো। সো সিমিলারলি তারপরে কে এর ভ্যালুটা যদি এখানে বসাচ্ছ তুমি, এই ইকুয়েশন পাইলা, গেল। আচ্ছা, এটা গেল যে আমরা দেখলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে আমরা একটা বিলিয়ন জনের বাউন্ডারিতে পৌঁছাই, তখন এনার্জি ম্যাক্সিমাম অ্যাটেনেবল এনার্জি হচ্ছে এইটা। কিন্তু এটাও তো ঠিক যে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে যেমন বাউন্ডারি পাচ্ছে বিলিয়ন জনের, ঠিক আছে, এই পাই বাই এ এই জায়গায় তো একটা বাউন্ডারি আছে, আবার পাই বাই এখানেও তো একটা বিলিয়ন জনের বাউন্ডারি আছে, ঠিক আছে, এটা ঠিক, এটা ফার্স্ট বিলিয়ন জন এবং সেকেন্ড জনের বাউন্ডারি 45 ডিগ্রিতে, বাট এইখানেও তো একটা ফার্স্ট বিলিয়ন জনের বাউন্ডারি আছে, এখানেও একটা ফার্স্ট বিলিয়ন জনের বাউন্ডারি আছে। সেই ফার্স্ট বিলিয়ন জনের বাউন্ডারিতে যদি চিন্তা করি, তাহলে তার কে এর ভ্যালু কত, সেখানে হচ্ছে পাই বাই এ, ঠিক আছে, যেহেতু এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এ, তার মানে তখন তার ভ্যালু হবে পাই বাই এ। পাই বাই এর ভ্যালু যদি তুমি এখানে কে এর ইকুয়েশনে বসাও, তাহলে ই এর ইকুয়েশন আসবে এইটা, ঠিক আছে, যে হাফ আছে এই ইকুয়েশন আসবে। সো এই 5.9 এ ইকুয়েশন এবং 5.8 এ ইকুয়েশন যদি তুমি কম্পেয়ার করো, 5.8 এ এনার্জি হচ্ছে এইটা, আর 5.9 এ আমরা দেখতে পাচ্ছি তার এনার্জি হচ্ছে এই ইকুয়েশনের হাফ,
অর্থাৎ এখানে একটা হাফ আছে, ঠিক আছে। সো সেকেন্ড কেসে যতটুকু এনার্জি এক্স kx এবং ky এক্সিসে তুমি যদি মুভ করো, ঠিক আছে, তখন লার্জেস্ট এনার্জি দ্যাট ইলেকট্রনস ক্যান অ্যাজিউম ইন দ্য সেকেন্ড কেস সেটা হচ্ছে এতটুকু। সো আমরা সেটা দেখতে যাচ্ছি যে kx এবং y ডিরেকশনে তার এনার্জি ম্যাক্সিমাম হতে পারে এত, কিন্তু যদি kx এবং y এর মাঝখান দিয়ে অর্থাৎ 48 ডিগ্রি অ্যাঙ্গেলে যায় তখন এনার্জি হতে পারে এত। সো ম্যাক্সিমাম এনার্জি হ্যাজ বিন রিচড, বাট এই ম্যাক্সিমাম এনার্জি ক্যান বি ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্ট হওয়ার কারণটা কি, সেটা কারণ হচ্ছে আসলে ওয়েভ ভেক্টরের ভ্যালুটা ডিফারেন্ট, এই জন্যই এনার্জিও ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। মেইন কারণ হচ্ছে যে এনার্জি ডিফারেন্ট হওয়ার মেইন কারণ হচ্ছে তোমার আসলে ওয়েভ ভেক্টরের ভ্যালু ডিফারেন্ট, এই জন্য এনার্জিও ডিফারেন্ট হয়ে যাবে। এবং ওয়েভ ভেক্টর আমরা ডিফারেন্ট সেটা দেখতেই পাচ্ছি, রেসিপ্রোকাল ল্যাটিসে তোমার জি এর ভ্যালু ডিফারেন্ট, ঠিক আছে। সো ডিসটেন্স এক ডায়াগোনাল বেশি, সো সেই দিকে তার এনার্জি এই জন্য ডিফারেন্ট আসবে। এক্স এক্সিসে যা আসবে ওয়াই এক্সিসে আসবে তার থেকে ওই ডিরেকশনে বেশি আসবে, এবং ওই ডিরেকশনে ভ্যালুটা এই জন্য বেশি আসছে। এই এখানে যত ভ্যালু তার 50% আসছে হচ্ছে তোমার এক্স এবং ওয়াই ডিরেকশনে, ঠিক আছে। 5.9 এ এবং 5.8 এই কম্পেয়ার করলে আমরা এটা বলতে পারি। আচ্ছা, এখন আসো আমি একটা বলে আসছিলাম যে ডিফ্রাকশন বা রিফ্লেকশন একটা বিষয়, সেই জিনিসটা এখন বলি। যখন ম্যাক্সিমাম এনার্জিতে পৌঁছাবে, ঠিক আছে, একটা ইলেকট্রনের ওয়েভ, তখন দ্য ইলেকট্রন ওয়েভস ফর্ম এ স্ট্যান্ডিং ওয়েভস অর ইকুইভ্যালেন্টলি দ্য ইলেকট্রনস আর রিফ্লেক্টেড ব্যাক ইনটু দ্য ব্রিলিয়ান্ট জোন। এই জিনিসটা আমি শেয়ার স্ক্রিনে যাই, আমি দেখি এখানে আমি নিউ শেয়ার দিয়ে আমি হোয়াইট বোর্ডে যাই, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ধরো একটা লাইন টানি, এই আমরা যখন তোমার ইনফাইনাইট পটেনশিয়াল ব্যারিয়ার বা ফাইনাইট পটেনশিয়াল ব্যারিয়ার দেখিয়েছি, ঠিক আছে, তখনও তোমরা দেখছো। আমরা যদি চিন্তা করি যে এখান থেকে যে একটা ওয়েভ হয় হাফ, এরকম একটা হাফ ওয়েভ ছিল, সুন্দর হয় নাই, আচ্ছা যাই হোক, ঠিক আছে, একটা হাফ ওয়েভ ছিল ইলেকট্রন ওয়েভ ফাংশন। তুমি যদি আরো হায়ার অর্ডারে দেখাতে যখন, তখন ছিল যে এরকম একটা এই, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে জিনিসটা ঘটে যখন একটা ইলেকট্রন ওয়েভ ফাংশনকে আমরা এভাবে দেখাই, যেটা হচ্ছে হাফ ল্যামডা, এখানে হচ্ছে দুইটা হাফ ল্যামডা আছে, ঠিক আছে। এখান থেকে একটা ইলেকট্রন ওয়েভ ফাংশন এরকম, এবং এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে সে আবার এরকম আসতেছে। যদি ইলেকট্রনের ওয়েভ ফাংশনটা এই দিক থেকে গেল, কিন্তু সেকেন্ড টাইম এখান থেকে বাউন্স ব্যাক করে সে নিচে দিয়ে আসতো, তাহলে এটার সাথে এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে তুমি এই জিনিসটা পাইতে না, ঠিক আছে। যেহেতু সে যে পথে যাচ্ছে এবং রিফ্লেক্ট ব্যাক করে এভাবে আসছে, সো এইখানে সে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে, ইন্টারফারেন্সের জন্য সে এখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে, ওকে। যে ওয়েভটা এখন স্থির আছে, ওকে। সো আমি আবার আগে শেয়ারিং এ যাই ফেরত আমার মেইন স্লাইডে, যে এইখানে যে যখন ম্যাক্সিমাম এনার্জিতে রিচ করবে, তখন ইলেকট্রন ওয়েভস আর ইলেকট্রন ওয়েভস ফর্ম স্ট্যান্ডিং ওয়েভস, ঠিক আছে। স্ট্যান্ডিং ওয়েভ কেন, সেটা হচ্ছে সে যেখানে যাচ্ছে সেখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে আবার ফেরত আসবে। সো এটাকে তারা বলছে ইলেকট্রনস আর রিফ্লেক্টেড ব্যাক ইনটু দ্য ব্রিলিয়ান্ট জোন, ঠিক আছে। অর্থাৎ বাউন্ডারিতে যখন যাচ্ছে, এখান থেকে যে ইলেকট্রন এদিকে তুমি চিন্তা করো, এখান থেকে যাচ্ছে সে আবার এখান থেকে ব্যাক করবে এদিকে, এখান থেকে যাচ্ছে বাউন্ডারিতে, আবার এদিক থেকে ব্যাক করবে এখানে, ঠিক আছে, হাফ ল্যামডা হিসেবে, আবার এদিক থেকে যাচ্ছে আবার এই দিক থেকে এদিকে ব্যাক করবে। এভাবে করে তুমি চিন্তা করতে পারো যে ম্যাক্সিমাম এনার্জি যেখানে যাবে হবে, সেখান থেকে সে আবার বাউন্স ব্যাক করে বা রিফ্লেক্টেড ব্যাক করে ব্রিলিয়ান্ট জোনে ফেরত আসবে, ঠিক আছে। এই কথাটা এখানে বলা হয়েছে ইলেকট্রনস আর রিফ্লেক্টেড ব্যাক ইনটু দ্য ব্রিলিয়ান্ট জোন। কোন জায়গায় এটা হবে, যখন সে তার ম্যাক্সিমাম এনার্জিতে পৌঁছাবে। তো ম্যাক্সিমাম এনার্জি কিন্তু আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে kx এবং ky এর জন্য এইটা, আর হচ্ছে যখন 48 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন হচ্ছে এইটা। আচ্ছা, এখন এই 5.8 এবং 5.9 যখন দুইটা ম্যাক্সিমাম এনার্জি আমরা পাচ্ছি, আমরা এই ফিগারটাতে আমি সরাসরি চলে যাই, তাহলে তো একটু বুঝতে সুবিধা হবে। এইখানে সাধারণত ব্রিলিয়ান্ট জোনের সেন্টার পয়েন্টটাকে আমরা গামা দিয়ে এক্সপ্রেস করি, আর এদিকে ই দেখাচ্ছি, ঠিক আছে। তো সো তুমি এদিকে যত kx পাই বাই a এর দিকে যাচ্ছ, তখন প্যারাবোলা যে ছিল ফ্রি ইলেকট্রনের ফাংশনের ওয়েভের ফ্রি আমরা যে ই ভার্সেস কে যে প্যারাবোলাটা ছিল, ঠিক আছে, সেই প্যারাবোলার এই অংশটুকু দেখাচ্ছে একটা, আরেকটা অংশ হচ্ছে এটা, ঠিক আছে। এটা এইভাবে করে এদিকে গেছে, আর এটা এদিকে করে এইভাবে নামছে, ঠিক আছে। আচ্ছা, এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা এরকম। যখন কোন দিকে যাচ্ছ, যখন তুমি পাই বাই এ ডিরেকশনে যাচ্ছ। কিন্তু তুমি যদি পাই বাই এ বাই √2 এ ডিরেকশনে যাও, তখন দেখো তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং বোঝাই যাচ্ছে এনার্জি কিন্তু আগের থেকে হায়ার। এটার সাথে যদি কম্পেয়ার করো, এখানে কিন্তু এনার্জি একটু বেশি, যেটা একটু আগে আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম। সো যখন তুমি এই ডিরেকশনে যাচ্ছ, তখন এইটা ছিল তোমার অ্যালাউড, এটা ছিল ফরবিডেন, এবং এখন হচ্ছে তোমার অ্যালাউড হচ্ছে এইটা। সো এই দুইটা কিন্তু যদি তুমি একসাথে অ্যালাউড এখানে প্লট করো, মানে এখানে দেখাও ছবি দিয়ে, তাহলে দেখা যাচ্ছে অ্যালাউড রিজন কিন্তু এখানে ওভারল্যাপ হয়ে গেছে। তো এই কথাটাই বলছে, the consequence of 5.8 and 5.9 is an overlapping of energy bands which can be seen
when the bands are drawn in different directions in k space. অর্থাৎ k space different direction তুমি যখন ব্যান্ড ড্র করবে এক এক ডিরেকশনে ব্যান্ড ডায়াগ্রাম এক এক রকম হবে। প্লিজ রিমেম্বার k এনার্জি ভার্সেস k, আমরা যে ব্যান্ড ডায়াগ্রাম দেখি সেটা হচ্ছে একটা ডিরেকশনে সাধারণত দেখানো হয়, যখন মাল্টিপল ডিরেকশনে হবে তখন কিন্তু তার ব্যান্ড ডায়াগ্রাম ডিফারেন্ট হবে। ঠিক আছে, একটা আমি যদি একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার এই ছবিতে আমি বোঝানোর চেষ্টা করি যে তুমি যদি এখান থেকে এদিকে যাও তখন তার ব্যান্ড ডায়াগ্রাম যা এখান থেকে এইখানে তার ব্যান্ড ডায়াগ্রাম ডিফারেন্ট হবে যদি তোমার এই লেন্থ সমান না হয়। আবার এখান থেকে তুমি যদি ডায়াগোনাল বরাবর এই দিকে আসো তখন তার ব্যান্ড ডায়াগ্রাম ডিফারেন্ট হবে। আবার এখান থেকে তুমি যদি ডায়াগোনাল বরাবর একেবারে কিউবের এই জায়গায় আসো তখন তার ব্যান্ড ডায়াগ্রাম ডিফারেন্ট হবে। এখান থেকে যদি তুমি এই পয়েন্টে আসো তাতেও তার ব্যান্ড ডায়াগ্রাম ডিফারেন্ট, এখান থেকে এই পয়েন্টে আসো তাতেও তার ব্যান্ড ডায়াগ্রাম ডিফারেন্ট। ঠিক আছে, যদি তাদের কোনো লেন্থ সমান থাকে তাহলে সেই দিকে তার ব্যান্ড ডায়াগ্রামটা সেম হবে। ঠিক আছে, সো এক এক প্লেনে বা অ্যাটমের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে, ল্যাটিস পয়েন্টে, ল্যাটিসের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যখন যাবে তখন তাদের আসলে ব্যান্ড ডায়াগ্রাম এর ডিরেকশনের উপরে আসলে ডিপেন্ড করে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে আমরা বলছি যে ব্যান্ডস আর ড্রন ইন ডিফারেন্ট ডিরেকশনস ইন কে স্পেস। ওকে, আচ্ছা, সো একটু আগে যেটা আমরা দেখালাম যে ক্রিটিক্যাল এনার্জি বলছি যেটা, যেখানে তোমার রিফ্লেকশন হয় বা বাউন্স ব্যাক করে উইথ রিফ্লেকশন অফ দ্য ইলেকট্রন ওয়েভ টেকস প্লেস, সেটা। ঠিক আছে, এটাকে চলো আমরা একটা ব্র্যাগ রিফ্লেকশন এটা দিয়ে দেখাই। ঠিক আছে, এইখানে আমরা যেটা চিন্তা করছি যে ইলেকট্রন ওয়েভ আর কামিং, ওয়ান হচ্ছে একটা ইলেকট্রন ওয়েভ, টু হচ্ছে একটা ইলেকট্রন ওয়েভ। তারা করলো কি এইখানে তোমার ল্যাটিস আছে, সেই ল্যাটিসের উপরে থিটা অ্যাঙ্গেল ইনসিডেন্ট হলো এখানে। ঠিক আছে, ইলেকট্রন ওয়েভ দ্যাট আর ইনসিডেন্টিং এট অ্যান অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, এখানে একটা থিটা অ্যাঙ্গেল ইনসিডেন্ট হলো, এখানেও থিটা অ্যাঙ্গেল ইনসিডেন্ট হলো। এইটা এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে 1 প্রাইম হইলো, আর এইটা হইলো 2 প্রাইম। কিন্তু 2 প্রাইম এবং 1 প্রাইম এবং 2 প্রাইম ইন্টারফারেন্স হবে তখনই যদি তাদের এইখানে যে একটা পাথ ডিফারেন্স আছে a sin থিটা এবং এখানে একটা a sin থিটা হবে। যেহেতু এটা হচ্ছে a এবং এটা থিটা, সো তুমি বের করতে পারবে এটা হচ্ছে a sin থিটা, এটা a sin থিটা। সো এই 1 এবং 1 প্রাইম এবং 2 প্রাইম, ঠিক আছে, তাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে থিটা অ্যাঙ্গেলে যদি তোমার এই a sin থিটা প্লাস a sin থিটা, আমরা বলতে পারি টুয়াইস a sin থিটা ইকুয়াল টু ইন্টিজার নাম্বার অফ ল্যামডা হয়। ঠিক আছে, ইকুয়াল টু অর্থাৎ টুয়াইস a sin থিটা যদি ইকুয়াল টু ইন্টিজার নাম্বার অফ ল্যামডা হয় তখন আমরা এখানে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। ঠিক আছে, সো ইলেকট্রন ওয়েভস they are coming to the parallel lattice plane, তারপর হচ্ছে এখান থেকে এই ল্যাটিস অ্যাটম থেকে তারা ডিফ্র্যাক্টেড হবে, ডিফ্র্যাক্টেড হইলো এবং ডিফ্র্যাক্টেড হয়ে 1 প্রাইম এবং 2 প্রাইমের মধ্যে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে যদি সেই কন্ডিশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, আচ্ছা, সো ব্র্যাগ যে জিনিসটা শো করলো, ব্র্যাগ বললো যে এই প্রত্যেকটা রে এক একটা ল্যাটিস প্লেন থেকে যে ডিফ্রাকশন হয় এটাকে তুমি চিন্তা করতে পারো, এই ডিফ্রাকশনটাকে তুমি চিন্তা করতে পারো যে একটা মিরর প্লেন, মিরর আছে এই জায়গায় যেটা ল্যাটিস প্লেনের সাথে প্যারালাল আছে, সেই মিরর প্লেন থেকে একটা ইলেকট্রন ওয়েভ, ঠিক আছে, রিফ্লেক্ট ব্যাক করলো। এভাবে তুমি চিন্তা করতে পারো। ব্র্যাগ বললো এখানে যে ডিফ্রাকশনটা হয়, ইলেকট্রন ডিফ্রাকশনটা হয়, তুমি ল্যাটিস প্লেন, ল্যাটিস পয়েন্ট এই যে আছে, ঠিক আছে, ল্যাটিস অ্যাটম আছে, সেটাকে চিন্তা না করে ইউ ক্যান কনসিডার এ মিরর প্যারালাল টু দ্য ল্যাটিস প্লেন। এই যে ল্যাটিস প্লেন আছে তার সাথে প্যারালাল একটা মিরর প্লেন চিন্তা করতে পারো, যেই মিরর প্লেন থেকে আসলে রিফ্লেকশন হয়েছে বলে ইউ ক্যান কনসিডার। ঠিক আছে, এটাকে অন্যভাবে বলা যায় যে কখন আসলে রিফ্লেকশন হবে, যদি সে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে থাকে, যদি সে তার ম্যাক্সিমাম এনার্জিতে থাকে, একটু আগে যেটা বললাম। ঠিক আছে, যে যদি তার ব্রিলিয়ান জোনের বাউন্ডারিতে থাকে, ঠিক আছে, তখন সে আসলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে আছে, তখন সে রিফ্লেক্ট ব্যাক করবে। ঠিক আছে, এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে দ্য রিফ্লেক্টেড রেস উইল বি এনহ্যান্স কনসিডারেবলি। ঠিক আছে, সো এবং কখন হবে এই জিনিসটা, যদি তোমার টুয়াইস এ sin থিটা ইকুয়াল টু ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রন ওয়েভলেন্থ হয়, টুয়াইস এ sin থিটা ইকুয়াল টু n ল্যামডা যদি হয়, তখন তোমার আসলে তুমি একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবা এবং তখন আসলে এই রিফ্লেকশনটা এনহ্যান্স হবে, অর্থাৎ রিফ্লেকশনের টোটাল রিফ্লেকশন হবে। ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলতে পারো, যে যেহেতু টোটালি রিফ্লেক্ট করবে, ঠিক আছে, পরে বিলিয়ন জন ফেরত আসবে, এই জন্য এখানে বলছে যে reflected rays will be enhanced considerably। ঠিক আছে, সো এখানে তোমার reflected raysটা enhanced হবে। ঠিক আছে, তার অ্যামপ্লিটিউড বেড়ে যাবে বলতে পারো। আচ্ছা, এই ইকুয়েশনটা 5.10 আমরা জানি, আর আমরা টুয়াইস এস ল্যামডা ইকুয়াল টু কে, ল্যামডাকে আমরা কি জানি, কে ইকুয়াল টু হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা টুয়াইস পাই বাই কে এই ফরম্যাটে লিখতে পারি। সো এটাকে এখানে লিখলাম। এই ইকুয়েশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে কে ফর্মে যদি লিখি তাহলে কে ক্রিটিক্যাল ইকুয়াল টু এই ফর্মে লিখতে পারি। এখন যদি আমাদের ইলেকট্রন পারপেন্ডিকুলার ইনসিডেন্স হয়, অর্থাৎ থিটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই দিক থেকে যদি এইভাবে আসে, এখন তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে, 45 ডিগ্রির মতো লাগছে,
যদি সে 90 ডিগ্রিতে হয় তখন হচ্ছে যে তুমি এখানে 90 বসাও, তাহলে কে ক্রিটিক্যাল হয়ে যাবে পাই বাই এ। ঠিক আছে, কে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে পাই বাই এ। আর যদি তুমি থিটা 45 ডিগ্রি বসাও, সাইন 45 ডিগ্রি, তখন কে ক্রিটিক্যাল আসতেছে পাই বাই এ বাই √2। তাহলে একটু আগে যে আমরা এখানে প্রুফ করে আসলাম যে কে ক্রিটিক্যাল পাই বাই এ √2 ব্রিলিয়াঞ্জনের বাউন্ডারি, ঠিক আছে, যখন সে ডায়াগোনাল বরাবর ছিল। আবার এখানেও দেখাই আসছে যে এক্স কে এক্স এবং কে ওয়াই এক্সিস ক্রিটিক্যাল, কে ক্রিটিক্যাল ছিল পাই বাই এ, সেটাও বাউন্ডারি। ঠিক আছে, কিন্তু দুইটা ডিফারেন্ট ক্রিটিক্যাল। আমরা ক্রিটিক্যাল ওয়েভ ভেক্টর দেখিয়ে আসছি, ঠিক আছে, যেখানে ব্রিলিয়ান জোনের বাউন্ডারি, সেখান থেকে ইলেকট্রন ক্যান রিফ্লেক্ট ব্যাক ইনটু দ্য ব্রিলিয়ান জোন। ঠিক আছে, সেটা বলে আসছে। সেই জিনিসটা আমরা ব্র্যাগের যে ইকুয়েশন, সেখান থেকে আসলে আমরা আবার এই 5.9 5.8 আবার পেতে পারি। ঠিক আছে, অর্থাৎ 5.11 থেকে ওই আগে ওই স্লাইডে যে 5.9 সেই ইকুয়েশন এবং 48 ডিগ্রি অ্যাঙ্গেল বসে 5.18 কিন্তু আমরা পেলাম। ওকে, লাস্ট স্লাইড। সো এই যে ইকুয়েশন 5.11 এটাকে এখানে এক্সপ্লেন করছে আরেকটু। এইটার তোমার একটা explanation দিচ্ছে যে increasing electron energies, a critical K value is finally reached for which reflection of the electron wave at the lattice plane occurs. অর্থাৎ K value একটা ক্রিটিক্যাল ভ্যালু আছে, যেই ভ্যালুতে রিচ করলে ইলেকট্রন ওয়েভটা তোমার রিফ্লেকশন হবে। ঠিক আছে, যে যেই পজিশনে পৌঁছালে K ভ্যালু, রিফ্লেকশন অফ দ্য ইলেকট্রন ওয়েভ এট দ্য ল্যাটিস প্লেন অকার, অর্থাৎ সেইখান থেকে ইলেকট্রন ওয়েভের একটা রিফ্লেকশন হবে। কোন জায়গায়? ব্রিলিয়ান জোনের বাউন্ডারিতে। ঠিক আছে, সো এট দিস ক্রিটিক্যাল কে ভ্যালু দ্য ট্রান্সমিশন অফ এন ইলেকট্রন বিম, অর্থাৎ যেই জায়গাতে ইলেকট্রন তোমার রিফ্লেকশন ব্যাক করে আবার ব্রিলিয়ান জোনে বা ল্যাটিসে ফেরত আসছে, ঠিক আছে, সেই জায়গাতে আসলে কোনো ট্রান্সমিশন হবে না। অন্য অ্যাঙ্গেলে ট্রান্সমিশন হতে পারে, কিন্তু এই কে ভ্যালুতে, ক্রিটিক্যাল কে ভ্যালুতে ট্রান্সমিশন অফ দ্য ইলেকট্রন বিম উইল নট অকার। সেজন্য আমরা বলছি যে ল্যাটিস করবে, এটাকে প্রিভেন্ট করবে। ওই অ্যাঙ্গেলে সম্পূর্ণ তোমার রিফ্লেক্ট সম্পূর্ণ বলে নাই, যদিও বলছে রিফ্লেকশন হবে, কিন্তু ওই অ্যাঙ্গেলে কোনো ট্রান্সমিশন হবে না। ওকে, so then the incident and Bragg reflected electron wave form a standing wave, যেটা আমি ওই যে হোয়াইট বোর্ডে দেখালাম যে হাফ ওয়েভ দিয়ে, হাফ ওয়েভে গেল আবার রিফ্লেক্ট ব্যাক করে যে একই পথে আসে, তখন তারা একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করবে। ঠিক আছে, সো এই গেল আজকের লেকচার। ঠিক আছে, সো টুডে আই হ্যাভ shown you two things, one dimensional zone scheme, যেটার ভিতরে আমাদের রিডিউস জোন স্কিম ছিল, এক্সটেন্ডেড জোন স্কিম ছিল, এবং তারপরে আমি ফার্স্ট ব্রিলিয়ান জোন এবং সেকেন্ড ব্রিলিয়ান জোন, অর্থাৎ 1 and 2 dimensional ব্রিলিয়ান জোন, এই জিনিসটা দেখালাম। ওকে, সো উইথ দ্যাট আই এম ফিনিশিং টুডেস লেকচারস। টুডেস লেকচার আই এম অ্যাকচুয়ালি, এখন আমি তোমাদের কোশ্চেন নিব। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, এবং if you have any question